এই অবস্থা সবার? তোমরা আছো কেমন? অপেক্ষার পালা শেষ, ক্লাস শুরু। আসো আমরা শুরু করি। বাংলা দ্বিতীয় পত্র। কালকে আমরা প্রথম অংশটা পড়ছিলাম, পার্ট 1, সেখানে ছিল প্রথম পত্র। আজকে দ্বিতীয় পত্র। ঠিক আছে, ওকে। সবাই রেডি তো? তোমাদের ক্লাস টাস কেমন যাচ্ছে? পড়াশোনার কি অবস্থা বলো? যদি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। যদি তুমি তোমার সারা জীবনে যে গতিতে পড়ছিলা তার থেকে শত গুণ বেশি গতি এখন দিতে পারো আর কি, অনেক বেশি এফোর্ট যদি দিতে পারো, দেন আশা করা যায় তুমি চান্স পাওয়া যাবা। বুঝছো কি না? এখন কথা হচ্ছে যে তুমি সেই গতিটা দিবা কিনা, সেটা দিতে তুমি রাজি কিনা। ঝামেলা হলো আমরা সবাই বেহেশতে যাইতে চাই কিন্তু কেউ মরতে চাই না। বুঝছো না ব্যাপারটা? এখন বলো, না মরলে কেউ বেহেশতে যাইতে পারবে? বেহেশত কি এমন যে কল্যাণপুর থেকে বাসে উঠলাম আর বেহেশতের ইয়েতে গিয়ে গেটে গিয়ে নেমে গেলাম? এমন কিছু অবশ্যই না। মৃত্যু যন্ত্রণার ভিতর দিয়ে যদি তুমি যাইতে পারো তাইলে তোমার জন্য জান্নাত পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। পৃথিবী থেকে জান্নাতে যাওয়া যায় না সরাসরি। তো তুমি যদি ভর্তি পরীক্ষার এই কষ্টটা করতে পারো, এই প্রেশারটা যদি, চাপটা যদি নিতে পারো, আশা করা যায় যে তুমি সেই যোগ্যতা অর্জন করবে, এটা দিয়ে তুমি ভর্তি পরীক্ষায় কোয়ালিফাই করবে। হিসাব সহজ। এবং এখন তোমরা সারা দেশের মানুষ, সারা দেশের মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছো, ঠিক না? আচ্ছা, তো চলো। ভাইয়া, সেন্ট্রাল মেরিট কি অফলাইন অনলাইন মিলিয়ে দেওয়া হয় নাকি শুধু অনলাইন পরীক্ষাটা দেওয়া? সব সব মিলিয়ে দেওয়া হয়। সেন্ট্রাল মিন্স সেন্ট্রাল। ওকে। শিহাব আজকে অফলাইনে ভাইয়া। কোথায় শিহাব? তুমি কোন ব্রাঞ্চের এবং কোন ভাইয়া সেটা বলো। ভাইয়া উদ্ভাস থেকে বইগুলো পাইনি। তাজমিন নাহার বলেছো। ব্রাঞ্চে যোগাযোগ করো, দেন ভাইয়ার ওখান থেকে অ্যান্সার দিয়ে দিবেন। বইটই তো আর আমি বিলি করবো না, সেই দায়িত্ব তো আমি করি না, ঠিক আছে? তো তুমি যে ব্রাঞ্চে অ্যাটাচ আছো বা যেখানে ক্লাস করো সেখানে বলো, ওই ভাইয়া দিয়ে দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে এক সপ্তাহ ক্লাস ছিল। কে বলছো অসুস্থ ছিল, ক্লাস করতে পারো না, এখন তুমি কি করবা? এখন তুমি ক্লাস করবা, শেষ। এক সপ্তাহ অসুস্থ ছিল, ক্লাস করতে পারো নাই, এখন কি করবে? এখন তুমি ক্লাস করবা, শুরু করে দাও। ওকে, ঠিক আছে। ও শিহাব, হ্যাঁ বুঝতে পারছি। তারপরে হচ্ছে পুষ্পিতা বলছো। পুষ্পিতা তুমি কোন ব্রাঞ্চের বলো, জানাও এগুলো, কোনো সমস্যা নেই, আমাদেরকে জানাবা। আমরা এগুলো নিয়ে তোমাদের ব্যাপারে স্টেপ নিব ইনশাল্লাহ। তো চলো আমরা আজকে শুরু করি না। আমরা আজকে পড়ব ধ্বনি ও বর্ণ, বর্ণের উচ্চারণ। এবং এখানে অনেক ভেজাইলা টাইপের কিছু পড়া আছে এই জায়গায়। এবং এর ম্যাক্সিমাম জিনিস তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। বুঝলেও মুখস্থ করবা, না বুঝলেও মুখস্থ করবা, সমাধান এটাই। তবে বুঝে মুখস্থ করা ভালো। তারপরে আছে হচ্ছে অক্ষর, দেন হচ্ছে যৌগিক স্বরধ্বনিগুলো আছে, বা দ্বিস্বর ধ্বনি যেগুলো আমরা বলি 25টা, আমরা এখানে দেখাই দিছি। এরপরে ছোটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি 4 রকমের, এখানে আমরা দেখাইছি। সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত। একটা ছক আছে দেখতে পাচ্ছ, পাপিষ্ট ছক। এই ছক থেকে মাঝে মধ্যে পরীক্ষার প্রশ্ন দিয়ে দিচ্ছে, তুমি এটা মুখস্থ করে ফেলাই দিবে এখনই। কেমনে মুখস্থ করবো আমি তোমার দেখাই দিব। এরপর আসে কার বর্ণ। কার মানে আমরা কি বুঝি, এরপর উচ্চারণ স্থান অনুযায়ী প্রকারভেদ, ওষ্ঠ, দন্ত, দন্ত মূলীয়, মূর্ধন্য তালব্য, কণ্ঠ, কণ্ঠ নালীয়, কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠ নালীয় ব্যঞ্জন ইত্যাদি। অর্থাৎ স্বর এবং ব্যঞ্জন ধ্বনিকে যত দিক থেকে যতভাবে ক্লাসিফাই করা যায়, যত দিক থেকে এটাকে পড়াশোনা করা যায়, মাল্টি 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 ডাইমেনশনের দিক থেকে আমরা চেষ্টা করব সব দিক থেকে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনিগুলোকে চেনার। এরপরে হচ্ছে তোমার এখানে আমরা দেখবো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন। দেন হচ্ছে আমরা এরপরে অনুবর্ণনে একটু আলোচনা করবো আলাদা করে, অনুবর্ণের ভিতরেও আছে, এখানে আবার দেখাবো। এরপরে যুক্ত বর্ণ, আমার কেন জানি মনে হয় এখান থেকে এটা পরীক্ষায় প্রশ্ন চলে আসবে, স্বচ্ছ এবং অস্বচ্ছ যুক্ত বর্ণ থেকে। কারণ খুবই বেসিক জিনিস এটা। স্বচ্ছ মানে যেটা দেখলে বোঝা যায়, অস্বচ্ছ মানে দেখলে বোঝা যায় না, এরকম কিছু। এরপরে ব্যঞ্জনবর্ণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ তথ্য এখানে দিছি। তারপরে তোমাদের জন্য ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ থেকে কিছু প্রশ্ন। কথা বুঝছো? আমরা শুরু করবার আগে তোমাদেরকে ভাইয়া বলছিলাম যে গত লেকচারের
যে সাধু চলিত তোমাদেরকে দেখাই দিয়ে বলছিলাম নিজে পড়বা, বাংলা ভাষার মৌলিক রূপ বলে দিছিলাম, এবং লিখিত কথ্য, লিখিত রূপটা আবার সাধু চলিত। এই জায়গাগুলো তোমরা নিজেরা পড়ছিলা কিনা একটু আমাকে জানাও, নাকি আমার দেখাই দিয়ে তোমাকে আবার এখন শুরু করা লাগবে? একটু বলো, নিজেরা পড়েছিলা নাকি এটা আমার আবার দেখাইতে হবে? মেলি আক্তার, একটা প্রশ্ন 3বার করেছি। তোমার প্রশ্ন দেখতে পাইছি, কিন্তু প্রশ্ন আমি পড়তে পারবো না জোরে, ঠিক আছে? বুঝতেই পারছো গণ অসন্তোষ হইতে পারে, আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে। সৌরভ, তুমি ময়মনসিং থেকে বলছো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমাদের ব্রাঞ্চে এগুলো বলবা, বললে ভাইয়ারা এগুলো সলভ করে ফেলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, তারপরে বলো অ্যাকশন। একজন বলছে ভাই একটু দেখে গেলে এগুলো ভালো হয়। হ্যাঁ বাবা, মানে সুযোগ পাইছো, ছাড়বা কেন? বাঙালি ফ্রি পেলে আলকাতরা খায়, আর তোমরা ভাইয়া অফার দিছে একটু দেখাই দিবে, না করার তো সুযোগ নাই ভাইয়া। আসো ব্যাপারগুলো নিয়ে একটু তোমাদের সাথে কথা বলি। পৃথিবীতে যতগুলো ভাষা আছে, নট অনলি বাংলা, পৃথিবীর যত ভাষা আছে সব ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটা, মাথায় রাখবা এটা। যত ভাষা আছে সব ভাষারই মৌলিক রূপ দুইটা, এর মানে এই হলো গিয়ে ভাষা, সব ভাষার মৌলিক রূপ দুইটা, একটা হচ্ছে তোমার লিখিত, আর একটা হচ্ছে কথ্য বা মৌখিক। এখন ভাষার জায়গায় তুমি খালি বাংলাকে কল্পনা করো, তাইলে হয়ে যাবে। আসো আমরা এটাকে বাংলাকে কল্পনা করি, আমরা ডিসমিস হয়ে যায়। আমরা কল্পনা করলাম এবার বাংলা, তাহলে বাংলা ভাষার রূপ দুইটা, একটা লিখিত একটা কথ্য। বাংলা ভাষার লিখিত রূপ আবার দুই রকম, একটা হচ্ছে সাধু, আরেকটা হচ্ছে চলিত। এই সাধু চলিতের জায়গাটা আমাদেরকে যথেষ্ট পেইন দেয়। সহজ জিনিস হলো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন মোটামুটি থাকে, তো সাধু আর চলিতের পার্থক্যটা কোথায়, কিসে, কেন, কিভাবে, এটা আমাদের জানা রাখতে হবে। আর হচ্ছে কথ্য, যেটা কথ্য, এটার রূপ আবার অনেকগুলো, অর্থাৎ এটার রূপের খুব একটা গুণে কয়ে বলা যাবে না যে এতগুলো। যেমন আমরা উপসর্গের ব্যাপারে বলছি, বাংলা ভাষায় 1/2 বেশি উপসর্গ, মানে আমরা বলছি বাংলা, খাঁটি বাংলা 21, সংস্কৃত 20, আর বিদেশি বলার সময় অসংখ্য বলি। আমি কিন্তু গুণে বের করতে পারি বিদেশিগুলো, মোটামুটি 58টা উপসর্গ। তারপর অসংখ্য বলি এই কারণে, হয়তো ভাষার কোন কোন শব্দের ভিতরে এমন কিছু উপসর্গ ঢুকে আছে, আমি এখন পর্যন্ত কাউন্ট করে এগুলোকে বের করতে পারিনি। 1,25,000 শব্দ, কোন জায়গায় কোন উপসর্গ আছে কে জানে, এর জন্য আমরা অসংখ্য বলি, কিন্তু কাউন্ট করলে আমরা 58টা পাই। ঠিক এরকমই কথ্য ভাষা, যেটা বাংলা ভাষার উপভাষা, একদম অফিসিয়ালি তুমি যদি ধরো 16-17টা, কিন্তু তুমি যদি আবার উপভাষাগুলোর আলাদা আলাদা রকম দেখো, এক নোয়াখালী ভাষারই 4টা-5টা ভার্সন আছে। বুঝো নাই? কুমিল্লার পরে যখন লাকসাম 14 গ্রাম যায়, তখন নোয়াখালীর ভাষা পাওয়া যায়, কিন্তু নোয়াখালীর সদরে একদম মাইজদি ওই জায়গায় যে ভাষাটা, এটা আবার লাকসামে আসলে ওইরকম থাকে না, কিছুটা চেঞ্জ হয়। যেমন ধরো সিলেটি ভাষা, যেটা এটা আমার ব্রাহ্মণবাড়িয়াতেও আছে, সিলেট পার হয়ে মৌলভীবাজার হবিগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়া ঢুকে সিলেটি ভাষাটা শেষ হয়েছে, আমার ভাষা আবার শুরু হয়েছে। কিন্তু আমার ব্রাহ্মণবাড়িয়ার যে সিলেটি অ্যাকসেন্ট আর অরিজিনাল সিলেটের যে সিলেটি অ্যাকসেন্ট, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এই জন্য বললাম যে একটা মৌলিক, মানে কি বলে, আহ উপভাষার একটা বেসিক রূপ যেটা, এটাই আবার আলাদা আলাদা ভার্সনে বিভিন্ন এলাকায় চলে। এই জন্য বলছি কথ্য ভাষাটা অনেক। এখন এই সাধু আর চলিত ভাষার, এই দুটা ভাষার যে পার্থক্যটা আছে, এটা তোমাকে একটু জানা লাগবে। আমি জানাইলেও জানা লাগবে, তুমি জানলেও জানা লাগবে, কিছু করার নাই। আর কথ্য ভাষার রূপ অনেক, আর কথ্য ভাষা মানে হচ্ছে মুখের ভাষা, মানে হচ্ছে উপভাষা, এটা মাথায় রেখো। ভাষার আঞ্চলিক রূপকে, ভাষার আঞ্চলিক রূপকে কি বলা হয়? উপভাষা বলা হয়। আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন স্টাইলে কথা বলে, এটাই হচ্ছে উপভাষা, বুঝছো? ইয়েস, অঞ্চল ভেদে পার্থক্য হয়, তসনিম সুলতানা, এক্স্যাক্টলি। এখন দেখো, রংপুরের ভাষার সাথে চিটাঙ্গের ভাষা মিলবে না, আবার চিটাঙ্গের ভাষার সাথে সিলেটের ভাষা মিলবে না, আবার সিলেট যেমনি কথা বলে খুলনার তারা এভাবে কথা বলে না। আঞ্চলিকতার মধ্যে পার্থক্য আছে। এখন তুমি হয়তো প্রশ্ন করবো, তাহলে ভাইয়া আমরা যে চলিত ভাষার যে কথাটা বলি, এটার যে স্ট্যান্ডার্ডটা ধরা হয়েছে, আমাদের যে চলিত রীতির যে স্ট্যান্ডার্ড, এটা কোথা থেকে ধরা হয়েছে? এটাও তো একটা ভালো কথা। এটা ধরা হয়েছে আমাদের বাংলাদেশের যশোর, কুষ্টিয়া এবং ভারতের নদিয়া, এই এলাকার যে ভাষাটা আছে, এটাকে স্ট্যান্ডার্ড ধরে প্রমোদ চৌধুরী চলিত রীতির প্রবর্তন করেছিলেন। আমাদের যশোরে, আমাদের কুষ্টিয়াতে, ভারতের নদিয়াতে, আমাদের এপাশে হচ্ছে কুষ্টিয়া, ভারতে হচ্ছে নদিয়া, একই এলাকা। তো এই এলাকার ভাষার যে আঞ্চলিক যে রূপটা,
মানে যশোরের মানুষের, কুষ্টিয়ার মানুষের, নদিয়ার মানুষের ভাষার যে আঞ্চলিক রীতি, এটাকে ধরে প্রমোদ চৌধুরী স্ট্যান্ডার্ড চলিত রীতির প্রবর্তন করেছিলেন। এখন যশোরের মানুষ এটা ফ্লেক্স নিতেই পারে, বলবে ভাইয়া যে আমাদের এলাকার ভাষা একটু শুদ্ধ, এটা একটু জোস, এটা খুব দারুণ, এই টাইপের বিভিন্ন কথাবার্তা তোমরা বলবো, আমি জানি, কোনো অসুবিধা নেই, যাও, তোমাদের ভাষা খুব সুন্দর, আমি মাইনে নিছি, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা যে খারাপ, সেটা এবার তুমি কি করে বলবা? আমরাও তো খুব সুন্দর ভাষায় কথা বলি, এবং আমি জানি আমার ভাষা দিয়ে আমি একটা সেন্টেন্স বলে ব্রাহ্মণবাড়িয়ার লোক ছাড়া অন্য কেউ বুঝবা না। এরপরে আসো, আমরা সাধু আর চলিতের সামান্য পার্থক্য নিয়ে একটু আলোচনা করি। রেডি? ব্রাহ্মণবাড়িয়া বেস্ট, সর্বনাশ, ব্যাপক নেপোটিজম। না ভাইয়া, আমাদের যে ভাষার যে আঞ্চলিক রীতি, এখানে ব্রাহ্মণবাড়িয়া কোনো দিক থেকে বেস্ট না, এটা আমি সত্য কথা স্বীকার করতে হবে। রস কসহীন একটা ভাষা, ভাষার মধ্যে কেমন একটা পিটামু পিটামু ভাব আছে, বুঝতে পারছো? এই ভাষার মধ্যে একটা দড়ি মারি এই টাইপের একটা ভাইব আছে, এটা আমি বুঝতে পারি, ব্যাকরণ পড়াই তো, আমি বুঝি। তো এটা ভাই আঞ্চলিকতার জায়গার দিক থেকে তুমি যদি দেখো, ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আঞ্চলিক ভাষা হিসেবে বেস্ট, আমি আমি খুবই দুঃখিত, আমি এটা মানতে পারলাম না, যে আমি একমত না। ওকে, আর আমার কাছে শুনতে সব থেকে ভালো লাগে হচ্ছে আহ রাজশাহীর ভাষা। হ্যাঁ, মামুর বেটা বলছে তো বলছে, তো বাঁচতে পারছি না গো, ওইটা। আচ্ছা, তারপরে আসো, পরের অংশ নিয়ে কথা বলি। হ্যাঁ, আমরা বলছিলাম যে আমরা এখানে যারা দেখবো, উপভাষার কথা তো বললাম, যশোর কোশ্চেন সাধারণ চলিত রীতির পার্থক্য করে একটু সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করে আমরা ধ্বনি এবং বর্ণে চলে যাব, এখানে অনেক পড়া আজকে। দেখো, এই হলো সাধু ভার্সেস, ধরো এই পাশে হচ্ছে চলিত। বুঝো, আমরা সাধুতে বলছি যে এখানে সর্বনাম প্লাস ক্রিয়া, এগুলোর পূর্ণরূপ ব্যবহার করা হয়। আমরা ধরো 1 নম্বরে বললাম, আর এখানে বলবো সর্বনাম প্লাস ক্রিয়া, এগুলোর কি রূপ ব্যবহার করা হয়? সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। আমি জাস্ট 2টা থেকে 3টা পয়েন্ট ব্যাখ্যা করবো, যেগুলো সব থেকে কঠিন, বুঝছো? এগুলো একটু ব্যাখ্যা করে দিই। যেমন দেখো, সর্বনামে যখন আমরা বলি হচ্ছে তাহারা, আমরা বলি হচ্ছে ইহারা। এখন এই কথাটা যদি তুমি চলিততে বলো, তাহলে তুমি বলবো হচ্ছে তারা, তারপরে বলবা এরা। এখন এখান থেকে আমরা 2টা পয়েন্ট বের করে নিয়ে আসবো। দেখো, এটা পূর্ণরূপে, এটা সংক্ষিপ্ত রূপে, ফাইন। আচ্ছা, এখানে দেখো তো একটা হ ধ্বনির আধিক্য আছে না, হ বর্ণটা, তাহারা, ইহারা, এবং এখানে কিন্তু আমরা এই হ ধ্বনিটার ব্যবহার পাই না, এটা আরেকটা পয়েন্ট। এখানে সর্বনামের পূর্ণরূপ, এখানে সর্বনামের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, সর্বনাম এখানে হর ব্যবহার থাকে, এখানে হর ব্যবহার থাকে না। বুঝছো কি বুঝো নাই বলো? একটার মধ্যে 2টা আর কি, 1 in 2 নাকি 2 in 1 এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে আসো ক্রিয়ার পূর্ণরূপ, ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন ধরো করিয়াছি, করিয়াছি, আর এখানে হলো তোমার করেছি, এই হলো ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, এটুকু বুঝছো? আচ্ছা, এরপরে সাধু চরিত থেকে এখন পর্যন্ত সব থেকে বেশিবার আসা প্রশ্ন এভাবে আসছে যে সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য পদের কোন কোন রূপে। পরিষ্কার লেখা আছে সর্বনাম ও ক্রিয়া রূপে, ক্রিয়াতে মূল পার্থক্য, আর অন্যগুলাতে খুব একটা পার্থক্য নাই, এটা একটা বোঝা জরুরি আছে। দেখো, আমরা যখন বলি হচ্ছে বন্য, এটাকে আমরা চলিত রীতিতে বলি হচ্ছে বুনো। এখানে যখন বলি শুকনা, এখানে বলি হচ্ছে শুকনো। শুকনো, যে একটা সুইট যেটা শোনাবে এটা চলিত হবে আর কি। তারপরে ধরো এখানে এসে বললাম জুতা, এখানে ধরো বললাম হচ্ছে জুতো, এটা হচ্ছে সাধু, এটা হচ্ছে চলিত। এখন বন্য, শুকনা, জুতা, দেখো বন্য আর শুকনা এই 2টা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, তাই না? আর জুতা যেটা, এটা হচ্ছে বিশেষ্য। তাহলে বিশেষণে পার্থক্য হয়, বিশেষ্যতে পার্থক্য হয়, কিন্তু সব বিশেষে পার্থক্য হয় না, হয় না। আমি সাধু ভাষাতেও কলম বলি, চলিত বাংলাতেও কলম বলতে পারি, কোনো সমস্যা নাই। ভালো মতো বুঝো আমার কথাগুলো। আমি সাধু ভাষাতেও বলতে পারি আকাশ, চলিত বাংলাতেও বলতে পারি আকাশ, কোনো সমস্যা নেই। সমুদ্র শব্দটা সাধু এবং চলিত সব জায়গায় ব্যবহার হচ্ছে। এর মানে বিশেষণে বিশেষে খুব একটা পার্থক্য হয় না, হয় সামান্য পার্থক্য হয়।
আচ্ছা, চলো তো দেখি অব্যয় নিয়ে পার্থক্য হয় কিনা। অব্যয়ে যদি পার্থক্য করতে চাও তাহলে সাধুতে খুব বেশি না, যেমন নচেত, যদিচ, যদ্যপি এই জাতীয় কথাবার্তা থাকে, আর বাদ বাকি জিনিসগুলো চলিততে ব্যবহার করা হয়। যেমন ধরো আমরা এখানে বলি হচ্ছে তোমার যদ্যপি, আর এখানে এসে বলি হচ্ছে যদিও, একই জিনিস। যদ্যপি মানে হচ্ছে যদিও। তাহলে অব্যয়ে শতভাগ না, কিন্তু এবং, ও, আর, অথবা, অথচ, যেহেতু, সেহেতু, কিন্তু, সুতরাং সাধুতেও থাকে, চলিততেও থাকে, সেম, দুই জায়গাতে প্যারালাল, কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল বিশেষণ, বিশেষ্য এবং অব্যয় সামান্য পার্থক্য তৈরি করে, খুব অল্প। ম্যাক্সিমাম পদ সাধু আর চলিত একই রকম। ম্যাক্সিমাম পদ আমি লিখে দিচ্ছি, ম্যাক্সিমাম পদ, ম্যাক্সিমাম পদ একই রকম। এটুকু বুঝছো না বুঝো নাই? রেসপন্স করো, ইয়েস ও নো, ইয়েস ও নো। ম্যাক্সিমাম পদ একই রকমের। এখন আসো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, এই যে এই পাশে, এক পাশে সাধু, এক পাশে চলিত। বলছিলাম সর্বনাম ক্রিয়ার পূর্ণরূপ, সর্বনাম ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। এই সর্বনাম আর ক্রিয়া নিয়ে চলো একটু কথাবার্তা বলি। আসো, এবার খেলা জমে যাবে। আমি লিখলাম হচ্ছে সর্বনাম, আর এখানে লিখলাম হচ্ছে ক্রিয়া। এখন আসো এই জায়গায় লিখলাম হচ্ছে ইহারা, সাধুতে যদি লিখি, তারপরে ধরো হচ্ছে তোমার ক্রিয়াটা ওপাশে না দিয়ে আলাদা করে দিই। এটা হলো সর্বনাম, সর্বনামের সাধু, সর্বনামের চলিত। তাহলে সর্বনামের সাধুর মধ্যে আছে হচ্ছে তোমার ইহারা, তাহলে এই পাশে হবে হচ্ছে এরা। তারপরে ধরো এখানে বললাম হচ্ছে তাহারা, এখানে হবে তারা, এখানে আছে হচ্ছে উহারা, এখানে হবে হচ্ছে ওরা। সর্বনামে গেল। এবার আসো ক্রিয়া। ক্রিয়াতে ধরো এ হলো সাধু আর এ হলো চলিত। তাহলে সাধুতে যদি বলি দেখিলাম, এখানে হবে দেখলাম। এখানে যদি বলি আনিয়াছি, এখানে বলবো হচ্ছে এনেছি। অর্থাৎ এরকম যা তুমি দেখাইবা এই দুটোর মধ্যে 100 ভাগ পার্থক্য পরিলক্ষিত হয়। আর এখানে ম্যাক্সিমাম পদ একই রকম, অর্থাৎ খুব খুব সামান্যই পার্থক্য আছে, খুব সামান্যই পার্থক্য দেখা যায়। এই কথাটা বুঝছো কি বুঝো নাই? দেখো, এই বিশেষণে, বিশেষ এবং অব্যয়ের ক্ষেত্রে খুব সামান্য পার্থক্য আছে, ম্যাক্সিমাম পদ একই রকম, কিন্তু সর্বনাম আর ক্রিয়ার ক্ষেত্রে 100 ভাগ পার্থক্য অবলম্বন হয়, 100 ভাগ পদই ভিন্নতার। এর জন্য এই প্রশ্নটা পরীক্ষায় বহুবার আসছে যে সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে। তাহলে উত্তর নিতে হবে সর্বনাম এবং ক্রিয়াপদে। সব পদেই পার্থক্য টুকটাক পরিলক্ষিত হয়, কিন্তু 100 ভাগ, প্রায় 100% পার্থক্য বা ভিন্নতা আছে হচ্ছে সর্বনাম আর ক্রিয়াতে। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আরেকবার বুঝাবেন কিনা? ওয়াও, বুঝাবো ক্লাস শেষ হয়ে গেলে, বুঝছো? ওকে, বুঝতে পারলে ভালো, না বুঝলে আরো ভালো। তুমি আরেকবার বলো কেন, রেকর্ডেড ভিডিও থেকে দেখে নিতে পারো, লেখাই তো আছে এই জায়গায়। বলছিলাম যে বিশেষণ, বিশেষ্য আর অব্যয়ের ক্ষেত্রে সাধু আর চলিত খুব একটা পার্থক্য করে না। আমরা যদি 5টা পদ হিসাব করি আর কি, সেক্ষেত্রে মোটামুটি সাধু আর চলিত একই রকম, অল্প কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। আর সাধু আর চলিত সর্বনাম আর ক্রিয়াপদের ক্ষেত্রে 100 ভাগ পার্থক্য মেনটেন করে, এটাই বলেছিলাম। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে সাধু আর চলিতের মূল পার্থক্য কোথায়, কোন কোন পদে, উত্তর নিব সর্বনাম ও ক্রিয়াপদে। এটা বুঝাইছি এতক্ষণ ধরে। বুঝতে পারছো আমার কথা? রেসপন্স করে দাও। এখন আসো, আমরা সর্বনাম ক্রিয়ার পূর্ণরূপ, সর্বনাম ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ এটা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে তুমি দেখবা একটা কথা আছে যে সাধু ভাষায় বিদেশি শব্দের ব্যবহার নাই। খেয়াল করো, এখানে
বিদেশি শব্দের ব্যবহার হয় না এবং এটা তৎসম শব্দবহুল। তৎসম শব্দবহুল। আর এখানে দেখবা বিদেশি শব্দের প্রচুর ব্যবহার, বিদেশি শব্দের অনেক বেশি ব্যবহার আছে, ব্যবহার প্লাস এটা হচ্ছে তোমার তদ্ভব শব্দবহুল। বোঝা গেছে? এখন তৎসম শব্দবহুল আর তদ্ভব শব্দবহুল মানে কি? তৎসম মানে হচ্ছে প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দ সাধু ভাষায় ব্যবহার করা হয়। সাধু ভাষায় যদি তুমি দুইটা লাইন বলো, এই দুই লাইনের মধ্যে 70% শব্দ কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃত হইতে পারে, কোনো ক্ষেত্রে 80% শব্দ সংস্কৃত হইতে পারে। আর এখানে মোটামুটি ম্যাক্সিমাম শব্দ হচ্ছে খাঁটি বাংলা বা তদ্ভব। যেমন তুমি বঙ্কিম যদি পড়ো, তুমি যদি হচ্ছে তোমার বিদ্যাসাগর পড়ো, ভয়ঙ্কর লেভেলের। আমি তোমাদের বিদ্যাসাগরের লেখা থেকে আগের ক্লাসেও মনে হয় কোনো একটা উদাহরণ দিয়েছিলাম। তোমাদের প্রত্যবকার ছিল না 9-10-এ, ওই জায়গাটায় পড়লে দেখবা প্রত্যবকারের মধ্যে এটা আছে যে আমি যখন খলিফার সম্মুখে অবস্থান করিতেছিলাম তখন হস্তপদবদ্ধ এক ব্যক্তিকে তাহার সম্মুখে নীত করা হইল। কি ধরনের কথা এটা? হস্তপদবদ্ধ এক ব্যক্তি মানে হাত পা বেঁধে একজনকে নিয়ে আসা হয়েছে। তো কোথায় হাত পা বেঁধে একজন মানুষকে নিয়ে আসা হয়েছে, আর কোথায় হস্তপদবদ্ধ এক ব্যক্তিকে তার সম্মুখে নীত করা হইল? সম্মুখে নীত করা লাগবে কেন? সামনে রাখছে বললেই তো হয়। তো তুমি যখন এখানে আসবা দেখবা বেশিরভাগ শব্দ সংস্কৃত থেকে ঢুকে পড়ছে, আর এখানে দেখবা বেশিরভাগ শব্দই তদ্ভব বা খাঁটি বাংলা, এবং বিদেশি শব্দের ব্যবহার অনেক, এখানে বিদেশি শব্দের ব্যবহার নাই। ওকে, তারপরে আসো শেষ অংশ নিয়ে যদি আমরা কথা বলি। সর্বনাম ক্রিয়ার পূর্ণরূপ, বিদেশি শব্দের ব্যবহার হয় না। আর এরপরে বক্তৃতা ও নাটকের উপযোগী নয়, আর এটা উপযোগী। ওইটা বক্তৃতা এবং নাটকের উপযোগী না, কিন্তু এটা উপযোগী। কেন ওইটা উপযোগী না? গুরু গম্ভীর কি ভাইয়া লাগাইছে ভেজাল। গুরু গম্ভীর মানে হচ্ছে খুবই ভারী টাইপের, কঠিন কঠিন লাগে। গুরু গম্ভীর মানে একটু কঠিন, একটু হার্ড, একটু উঁচু মানের। যেমন ধরো তোমার কোনো কোনো টিচার দেখবা একটু সহজ, তুমি 4-5 মিনিট কথা বললেই স্যার দেখবা তোমাকে একটু সহজভাবে নিয়ে নিছে। আবার কোনো কোনো টিচার দেখবে একটু রিজার্ভ, তোমাকে একটু ব্যারিয়ার দিয়ে রাখেন টিচাররা। দুই রকমের টিচারই আছে, দুই রকমের টিচারই ভালো। তো গুরু গম্ভীর মানে হচ্ছে একটু রিজার্ভ টাইপের। তো সাধু ভাষা শুনলে একটু গুরু গম্ভীর মনে হয়, আর চলিত ভাষা শুনলে একটু সহজ মনে হয়। অদ্যপাতে নিদ্রা ভঙ্গের পর অবলোকন করলুম, সূর্যদেব পূর্ব দিগন্তে অধিষ্ঠান করিয়াছেন, তড়িঘড়ি করিয়া প্রাতরাশ সারিয়া অফিস অভিমুখে রওনা করলুম। তো এটা না বলে যদি এরকম করে বলো, আজ সকালে ঘুম ভাঙার পর দেখলাম সূর্য উঠে গেছে, তাড়াতাড়ি নাস্তা করে অফিসের দিকে রওনা দিয়েছি। সহজ না এটা? তো এটা না বলে অদ্যপাতে নিদ্রা ভঙ্গের পর অবলোকন করলুম, এত ঢঙ্গের তো মানে হয় না। বোঝা গেছে কথা? এই জন্য সাধু ভাষাটা শুনলে একটু গম্ভীর গম্ভীর মনে হয়। ক্লিয়ার কিনা বলো? তদ্ভব তৎসম মানে কি ভাইয়া? নয়ন, তদ্ভব তৎসম মানে হচ্ছে এটা খিচুড়ি এটা কাচ্ছি। মানে এটা কি ধরনের প্রশ্ন? তুমি তদ্ভব তৎসম অ্যাডমিশন টেস্ট দিবা, তোমার এসএসসি তে পাস দিছে কে? তুমি এটা এখনো জানো না তদ্ভব কি আর তৎসম কি? তৎসম মানে হচ্ছে সংস্কৃত শব্দ, আর তদ্ভব মানে হচ্ছে খাঁটি বাংলা শব্দ। ঠিক আছে, আমাদের যখন শব্দ ভান্ডার আলোচনা থাকবে তখন এগুলো ডিটেইলে বুঝাই দেব। কষ্ট না পাওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ। এখন আসো ধ্বনি ও বর্ণ, বর্ণের উচ্চারণ নিয়ে চলো আমরা কথাবার্তা বলি। রেডি? আসো এখানে দেখো ধ্বনি। ধ্বনিকে আমরা শব্দের ক্ষুদ্রতম একক বা উপাদান বলি, বাক্যের মূল উপাদান বলি, ভাষার ক্ষুদ্রতম একক বা মূল উপাদান বলি। মনে রাখবা যদি উপাদান হয় আর উপকরণ হয়, এখানে দেখো বাক্যকে বলছি ভাষার মূল উপকরণ। সাধারণত উপকরণের সেন্সটা হয় বড় আর উপাদানের সেন্সগুলো হয় ছোট। এটা মনে রাখার এর থেকে ভালো উপায় আমার কাছে নাই আর কি। যদি তোমার ভেজাল লাগবে তাও আমি কিছু করতে পারবো না। আর শব্দ বাক্যের মৌলিক উপাদান। এখন খেয়াল করে দেখো, শব্দকে তুমি বাক্যের সাপেক্ষে হিসাব করতে পারো। বুঝো নাই? দেখো আমি বললাম পাখি আকাশে ওড়ে। এখন পাখি আকাশে ওড়ে এই তিনটা পদ মিলে একটা বাক্য হয়েছে বা শব্দ মিলে, তাহলে পাখি আকাশে ওড়ে পুরোটা হলো বাক্য।
বাক্যের সাপেক্ষে যদি হিসাব করো, বাক্যের মৌলিক উপাদান যদি ধরো, তাহলে একটা শব্দ নিবা। বোঝা গেছে? এখন যদি তুমি বাক্যের হিসাবে যদি ধরো, তাহলে দেখো শব্দের আগে তুমি বলছো বাক্যের মৌলিক উপাদান। এখন বাক্যটাকে নেবা কিসের কনটেক্সটে? ভাষার কনটেক্সটে। তো ভাষার বৃহত্তম একক এটা, অর্থাৎ যত ছোট ছোট জিনিস মিলে ভাষা তৈরি হয়েছে, ধ্বনি, বর্ণ, শব্দ, অক্ষর, যা যা ঘটছে, তার মধ্যে সব থেকে বড় একক যেটা, সেটা হচ্ছে বাক্য। কারণ বাক্যের ভিতরে সবকিছু আছে, ধ্বনি থেকে বর্ণ, বর্ণ থেকে শব্দ, একাধিক শব্দ মিলে বাক্য। এই জন্য তুমি যখন ভাষার কনটেক্সটে হিসাব করবা, তখন ভাষার যদি হিসাবটা নাও, তাহলে ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। আবার ভাষার মূল উপকরণ যেটা, সেটাও হচ্ছে বাক্য। তো উপকরণ বড় কনটেক্সটে হয়, উপাদান ছোট কনটেক্সটে হয়, বারবার বুঝাইছি তোমাদেরকে আগের প্রথম লেকচারেও। তুমি যদি এক গ্লাস শরবত নাও, তাহলে শরবত তোমার উপকরণ, তার মধ্যে থাকা পানি, চিনি, লেবুর রস, এগুলো হচ্ছে উপাদান। উপাদান মিলে উপকরণ হইল। আবার ধরো তোমাদের বলছিলাম, তুমি যদি পানিকে এবার উপকরণ নাও, তাহলে পানির মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন যেটা, সেটা হইল গিয়ে তোমার জন্য উপাদান। এখন ধরো তুমি আমার সামনে একটা, ধরো এখানে আমি একটা উপকরণ দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে তোমার একটা ডায়াস আছে, লেকচার ইয়ের মতো, তুমি ক্যামেরায় দেখতে পাচ্ছ না, আমি তোমার ট্যাব এখানে রাখছি। তো এটা ধরো হচ্ছে, আমি ধরলাম এখানে স্টিল আছে আর লোহা আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা উপকরণ, আমি পড়ানোর জন্য উপকরণটা ইউজ করছি, রাইট? তাহলে এই উপকরণের উপাদান কি? উপাদান হলো স্টিল আর হলো গিয়ে লোহা। বুঝাতে পারলাম? তাহলে উপকরণ হচ্ছে একটা বড় একক হয়, তার ভিতরে উপাদানগুলো যুক্ত অবস্থায় থাকে। তাহলে তুমি যখন ধ্বনিকে নিবা, তাহলে ধ্বনি সাধারণত ছোট হিসাবে আসবে। এটা বাক্যের সাপেক্ষে, শব্দের সাপেক্ষে, ভাষার সাপেক্ষে, যে কোনো কিছুর সাপেক্ষে এটা উপাদান হবে, মানে ছোট্ট হবে। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? আর এত ঝামেলা না করে ছয়টা মুখস্থ করে ফেলাই দিলে কি হয়? জীবনে কত কিছু মুখস্থ করছে, না বুঝে সব রাগ এর উপরে ঝাড়তে হবে কেন? বুঝছো কিনা? সংবাদপত্রে কি সাধু ভাষা ব্যবহার করা হয়? না, হয় না। তো বাংলাদেশে দু একজন কলামিস্ট আছেন যারা সাধু ভাষা সংবাদপত্রে লেখেন। ওকে, তাই না? তো কত ঘোড়ার ডিম আমরা মুখস্থ করে ফেলাই দিছি, কিচ্ছু বুঝি নাই। এটা বুঝতেই হবে কেন? মুখস্থ করে ফেলো, হিসাব মতো মিললে ফাইন। আর আমি তো বুঝাই তো দিলাম। এরপরে আসো, এখানে যারা দেখতে পাচ্ছ, তুমি মনে করছো একটা সামান্য ছবি, ভাই এক লোক দাঁত বের করে এরকম করে দাঁড়ায় আছে, এটা দিয়ে আমি কি করব? তোমার অনেক কিছু করার আছে। এখান থেকে বিসিএস এর প্রশ্ন আসে, পাগলা। এখান থেকে বিসিএস এর প্রশ্ন আসে, বুঝছো? আর তুমি তো এডমিশন দিচ্ছ, তোমার তো আসবেই। এখানে এক ভদ্রলোক দাঁড়ায় আছে, আমরা দেখতে পাচ্ছি এদিকে তার দাঁত, এই দুইটা তার ফুসফুস। এই যে ফুসফুস লেখা মনে হয় দেখতে পাচ্ছ পরিষ্কার। খাদ্যনালী, ষড়যন্ত্র, অধিজিহ্বা থেকে দন্তমূল, এপাশে নাসিকা গহ্বর, নাসারন্ধ্র, ওষ্ঠ, দাঁত, এবারে শ্বাসনালী, সবকিছু দেখানো আছে। এটা আমরা নবম দশম শ্রেণীর বই থেকে নিয়েছি, বুঝতেই পারছো। তো এটা যা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বাক যন্ত্র। এই বাক শব্দের অর্থ হচ্ছে কথা। বাক শব্দের অর্থ কি? কথা। এই বাক আবার বাক বাকুম পায়রার সাথে মনে করে ফেলায়ও না, হ্যাঁ? এই বাক মানে হচ্ছে কথা। তো কথা বলার যে যন্ত্র, অঙ্গ প্রত্যঙ্গ আমরা ব্যবহার করি কথা বলার জন্য, এগুলোকে সবগুলোকে একসাথে বলা হয় বাক যন্ত্র। অর্থাৎ ফুসফুস থেকে শুরু করবে বাক যন্ত্রটা। কেন? আমরা যে কথা বলি, আমাদের বাতাসটাকে আমরা শব্দে রূপান্তর করি, এই তো কথাটা। তাহলে ফুসফুসে বাতাস জমা করি, তারপরে যখন আমি এই যে এখান দিয়ে বের করে নিয়ে আসি, তখন বিভিন্ন কৌশলে শ্বাসনালী, জিহ্বা, জিহ্বামূল, তারপরে তোমার ঠোঁট, দাঁত, তালু, এই নাক পর্যন্ত সবগুলোকে ইউজ করে আমি শব্দ তৈরি করি। এই জন্য এই সমস্ত কিছু হচ্ছে বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। তোমার এটা দেওয়ার কারণ হচ্ছে এটা, তুমি এপাশ থেকে পড়া শুরু করবা, এপাশ পর্যন্ত যাইবা, বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গগুলোকে মুখস্থ করবা। কারণ বিসিএস এর প্রশ্ন আসছে, নিচের কোনটি বাকযন্ত্রের অংশ? তোমার আসতে পারে বা আসছে, কোনটি বাকযন্ত্রের অংশ বা কোনটি বাকযন্ত্রের অংশ নয়। এখন তুমি প্রশ্ন, ভাইয়া নাক কেমনে বাকযন্ত্র? তো নাক অবশ্যই বাকযন্ত্র। শুদ্ধ উচ্চারণের জন্য নাকের দরকার হয়, কারণ নাক ছাড়া তুমি নাসিক্য ধ্বনির উচ্চারণ করতে পারবে না। নাসিক্য ধ্বনি বাদ দিলেও তুমি পারলে বদনা উচ্চারণ করে দেখাও। নাকে ধরো, নাকে ধরে তারপরে আমাদের যে প্রতিদিনের অতি প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী দরকার হয়, এটা মঞ্জিলে মকসদে পৌঁছাইতে হয় ঠিকঠাক মতো, নাকি? নাহলে তো বিপদ। তো এই যে বদনা, এইটার উচ্চারণ করতে পারবা? তুমি নাকে ধরে করে দেখো তো কেমন লাগে, পারবা না। সুতরাং নাকের দরকার আছে। আমাদের যে বাতাস আমরা ফুসফুসে জমা করি, এটা মুখ দিয়েও বের করি, এটা আমরা নাক দিয়েও বের করি। এই জন্য নাকটাও আমাদের বাকযন্ত্রের অংশ। ইয়েস, ওকে। তারপরে হচ্ছে ধ্বনির
জন্মস্থান হচ্ছে বাকযন্ত্র, এক্স্যাক্টলি। এরপরে আসো, আর কিছু পারি তো ভাই, গুড, কাপাই দিছো একদম। তারপরে আসো আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি নিয়ে কথা বলি। চলো ক্লাসের মূল পার্টে আমরা চলে গেছি, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি নিয়ে চলো হুড়মুড় করে আমরা আলোচনা করে ফেলি। মনোযোগ দিবা, তুমি এখানে লেখো বেশি, মনোযোগ দাও কম। আর আরেক দল বলে ভাইয়া আমার নামটা একটু বলেন। পৃথিবীর কোন পিকুলিয়ার জীব এরা, মানে কেমনে কথা রিকোয়েস্ট করে যে আমার নাম একটু বলেন, আমি চিন্তা করে পাই না। তোমার নাম বললে কি হবে, না বললে কি হবে বলো? আমি তোমাদের সবাইকে সমান স্নেহ করি, সবাই আমার কাছে সমান, একটু 1 ইঞ্চি কমও না 1 ইঞ্চি বেশিও না। ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট যে, তাকে আমি যতটুকু ভালোবাসি, যে আমার কথা সব থেকে কম বুঝতেছে তাকে আমি ঠিক ততটুকুই ভালোবাসি। কোনো কোনো ক্ষেত্রে তাকে বেশি ভালোবাসি, কারণ তাকে বকাটা দেই বেশি, আর যারা বেশি বকা দেয় তাকে বেশি ভালোবাসি। খুবই সিম্পল। সুতরাং তোমরা আমার কাছে সবাই সমান। তোমার নাম আমার বলতে হবে কেন ভাই? আমার নাম তো দেখবার নিলেন না, হাই রে মিসকিন, এসব করবা না। দেখো স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, আসো আমরা শুরু করি। স্বরধ্বনি, এটাকে ইংলিশে জানি কি বলে? ভাওয়েল বলে। আর ব্যঞ্জন ধ্বনিকে কি বলে? এটাকে বলে হচ্ছে কনসোনেন্ট। তোমরা ভাওয়েল আর কনসোনেন্ট চিনো তো? তোমাদের বিরুদ্ধে তো আমি শুনছি অভিযোগ, তোমরা জিজ্ঞেস করছো যে ভাওয়েল 5টা কেন, বেশি না কেন? এটা শুনে তো মনে হয়েছে আমি আকাশে উড়াল দিই, যে কিভাবে সম্ভব ভাওয়েল কেন 5টা, বেশি না কেন? আশ্চর্য প্রশ্ন। আচ্ছা আসো, তো তোমার নাম যারা রাখা হয়েছে, আমি যদি বলি যে তোমার নাম সুমন কেন রাখা হয়েছে, তাই ভাওয়েল 5টাই আছে, এই জন্য তো ভাওয়েল 5টা, এর বেশি নাই, তো আমরা দিব কই থেকে? তো স্বরধ্বনি যেটা সেটা হচ্ছে ভাওয়েল, ব্যঞ্জন ধ্বনি যেটা সেটা হচ্ছে কনসোনেন্ট। ইংলিশ থেকে যদি মিলাও, এখন সংজ্ঞা যদি দেও তাহলে স্বরধ্বনি, আসো আমরা উচ্চারণ করি। স্বরধ্বনিগুলো কেমন? অ, আ, ই, উ, এরকম। আমার সাথে উচ্চারণ করো সবাই। অ, আ, ই, উ। তাহলে দেখো বাতাস কোথাও বাধা পাচ্ছে না, সোজা বের হয়ে যাচ্ছে। তাহলে যে ধ্বনিগুলো স্বাধীনভাবে উচ্চারণ করা যায়, বাতাস কোথাও বাধা প্রাপ্ত হয় না, সেগুলো স্বরধ্বনি। আচ্ছা এবার ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করো তো। ক, ট, ম, প, তারপর ধরো দ। বলো। যখন তুমি বলছো ক, বাতাস কণ্ঠমূলে আটকা পারছে, খেয়াল করে দেখো, পড়ো, আমি শুনছি না, অসুবিধা কি, তুমি পড়ো। ক, দেখো এখানে আটকে গেছে, বাতাস আইসা একটা ধাক্কা খাইছে, চাপ খাইছে। ট, এবার তালুতে এসে লাগছে। ম, এবার ঠোঁটে লাগছে। প, হ্যাঁ সারা রাস্তা বের হয়ে আসছে কিন্তু ঠোঁটে এসে আটকাইছে। আবার বলো দ, এটা দাঁতে আটকাইছে। তাহলে এখানে বাতাস বাধা পায়, আমরা স্বরধ্বনির বেলায় বলবো বাতাস বাধা পায় না, আর এখানে বলবো বাতাস বাধা পায়। এ পর্যন্ত বুঝছো না বুঝো নাই বলো? দ্রুত বলো। ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ, চমৎকার। আচ্ছা তারপরে আসো পরের অংশ নিয়ে কথা বলি আমরা। তাহলে আমরা স্বরধ্বনিতে এখানে বললাম উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে বলে স্বরধ্বনি। ব্যঞ্জন ধ্বনি বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়, সেগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। বুঝছো? এরপরে আসো বাংলা বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কোনগুলো লিখে দিছি, ব্যঞ্জন বর্ণ 39টা, ক খ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত, এটা নিয়ে আমাদের যত মামলা। এখন দেখো আমরা এখানে লিখছি পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, এরপরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, নানান আলোচনা। তার আগে ভাইয়া তোমাদেরকে একদম জিস্ট কিছু জিনিস আমি পেজ নিয়ে নিয়ে তোমাদেরকে আমি ধরাই দিব, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার আমি এখানে পিডিএফ এসে কথা বলবো। আমি যথাসম্ভব এইগুলোতে কম লিখবো, কম লিখলে তোমার এইটা যখন ক্লাস নোট যাবে তোমার পড়তে সুবিধা হবে। আসো, দয়া করে আজকের ক্লাসে তোমাদের অন্য যে কোনো দিনের থেকে ভাইয়া বেশি মনোযোগ তোমাদের কাছে চাইবো। বেশি মনোযোগ চাইবো হচ্ছে এই জন্য, স্বরধ্বনি 5টা, তাহলে আপনি 4টা লিখলেন,
একজন প্রশ্ন করছে ভাওয়েল 5টা, মানে স্বরধ্বনি 5টা, আমি 4টা লিখেছি। এখন ধরে নিয়ে আসো, ফাঁসি দিতে হবে। একই অবস্থা। আল্লাহ। অর্পিতা, স্বরধ্বনি তো রীতে বাধা পায়। আচ্ছা ঠিক আছে, সব ব্যাখ্যা দিব। এখন ব্রেক করো, কম লিখবা আজকে। দেখো, বাংলায় এ অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, তারপরে হচ্ছে রি, এ, ওই, ও, ও। বাংলায় এই যে স্বরবর্ণ তুমি চাচ্ছিলা না, খুঁজতেছিলা, এরা। আমি বলেছিলাম স্বরধ্বনিকে ভাওয়েল বলে, আমি বলি নাই কয়টা। তোমাকে এক্সাম্পল বোঝানোর জন্য আমি স্যাম্পল দেখাইছিলাম, এটাই কাল হয়েছে। এখন এখান থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে সেটা চলো আমরা দেখি। দেখো, এই 4টার একেবারেই মাত্রা নাই, তাহলে আমরা এখানে হিসাব করা শুরু করি। প্রথমত মাত্রার হিসাবটা আগে নিই, তাই না? রেডি। মাত্রাহীন স্বরবর্ণ আমরা এখানে কয়টা পাইছি দেখো তো? 4টা। মনে রেখো, মাত্রাহীন ব্যঞ্জন আছে, যদি তুমি হিসাব করো তাহলে পাবা হচ্ছে 6টা, তাহলে সব মিলে মাত্রাহীন বর্ণ 10টা। এখানে দেখো একেবারেই মাত্রা নাই, এ, ওই, ও, ও একেবারেই নাই, তাহলে মাত্রাহীন স্বরবর্ণ 4, ব্যঞ্জন বর্ণ 6, সব মিলে মাত্রাহীন বর্ণ হলো 10। এগুলোকে পড়বার সবচেয়ে শুদ্ধতম উপায় হচ্ছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। আচ্ছা, এখন আমরা যে ছোটবেলায় পড়ছি স্বরে ও, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, ঠিকই আছে, তবে স্বরে ও, স্বরে আটা বলবা না। কারণ এটা যদি স্বরে অ হয়, এটা যদি স্বরে আ হয়, এটা হওয়ার কথা স্বরে হ্রস্ব ই, এটা হওয়ার কথা স্বরে দীর্ঘ ই, স্বরে স্বরে বলার দরকার নাই। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। আজকের ক্লাস থেকে কপাল ভালো থাকলে তোমার 2টা প্রশ্ন কমন পড়বে, মিনিমাম। মিনিমাম 2টা কমন পড়বে আজকের ক্লাস থেকে। কপাল ভালো থাকলে হুবহু 2টা পাবা, কারণ ধ্বনি থেকে অভিধান আছে, আর ওই পাশে আছে হচ্ছে এক কথায় প্রকাশ। টপিকগুলো খেয়াল করে দেখো, মিনিমাম 2টা প্রশ্ন পাবা। মাত্রাহীন স্বরবর্ণ 4, ব্যঞ্জন বর্ণ 6, আমরা পাইলাম 10। এরপর দেখো অর্ধমাত্রা। এখানে এই যে রি দেখতে পাচ্ছি, রিতে হয় না, বের হয়ে যায়, জিহ্বার একটু তাড়িত হয় কিন্তু বেরিয়ে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার, রি আমাদের বর্ণই না, সংস্কৃত থেকে ধার করে নেওয়া। তো এখন আসো, এই রি যেটা অর্ধমাত্রা, তাহলে আমরা এখানে এটা কি লিখবো? বলবো হচ্ছে অর্ধমাত্রার স্বরবর্ণ। এখানে একটা মনে রেখো, অর্ধমাত্রার ব্যঞ্জন আছে হচ্ছে 7টা, সব মিলে হচ্ছে 8টা। এখন আমি জানি তোমাদের মাথায় প্রশ্ন আসছে, ভাইয়া স্বরবর্ণ দেখা যাচ্ছে, ব্যঞ্জন তো দেখা যাচ্ছে, আপনি লিখে ফেলাইছেন, ব্যঞ্জনটা দেখাই দেন। আসো দেখাচ্ছি। আমরা বললাম মাত্রাহীন ব্যঞ্জন। আসো, মাত্রাহীন ব্যঞ্জন কয়টা বলেছি ভাইয়া? মাত্রাহীন ব্যঞ্জন বলেছি 6টা। তাহলে এরা কারা? একটা হচ্ছে উ, একটা হচ্ছে তোমার ইও, একটা খণ্ডত, একটা অনুস্বার, একটা হচ্ছে তোমার বিসর্গ, খণ্ডত, তারপরে তোমার অনুস্বারটা আগে দিয়ে দিই, বিসর্গটা পরে দিই। খণ্ডত, তারপর হচ্ছে তোমার অনুস্বার, এরপরে হচ্ছে বিসর্গ, এরপরে চন্দ্রবিন্দু। তাহলে এই যে 1, 2, 3, 4, 5, 6, এ হলো মাত্রাহীন ব্যঞ্জন 6টা। আচ্ছা, এবার অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টা বলেছিলাম বলো তো? অর্ধমাত্রার ব্যঞ্জন বলেছিলাম 7টা। দুঃখের বিষয় হচ্ছে অনেক সময় গুনলে আমি 7টা পাই না, এটা কম পাই, তোমরা আমাকে হেল্প করো। একটা হচ্ছে খরগোশের খ, একটা গরুর গ, একটা হচ্ছে তোমার থালার থ, একটা হচ্ছে তোমার মূর্ধন্য, একটা হচ্ছে প, একটা হচ্ছে তালব্য শ। কয়টা হইলো? 1, 2, 3, 4, 5, 6। আরেকটা আছে খ, গ, থ, মূর্ধন্য, প, তালব্য শ। আরেকটা কি ভাই ভুলে গেছে, বলছিলাম না, এটা আমি গুনে পাই না অনেক সময়। ব্যঞ্জনের ধ, এক্স্যাক্টলি হুমায়রা, থ্যাংক ইউ, থ্যাঙ্কফুল টু ইউ। এটা হচ্ছে ধ, এই যে ধ, ধানের ধ যেটা। দেখো অর্ধমাত্রার ব্যঞ্জন, তাহলে আমরা এখানে মাত্রাহীন ব্যঞ্জন পাইলাম হচ্ছে 6, অর্ধমাত্রার ব্যঞ্জন পাইলাম হচ্ছে 7। আমি এটাকেই জাস্ট এখানে একটানে লিখে দিছি আর কি। মাত্রাহীন স্বরবর্ণ 4, মাত্রাহীন ব্যঞ্জন 6, অর্ধমাত্রার স্বরবর্ণ 1, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7। এখন আসো যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো মামুরটা এখানে বড় ধরনের ভেজাল হবে। এখন আমরা বলছি আমাদের স্বরবর্ণ হচ্ছে 11টা,
স্বরবর্ণ 11টা এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টা, সব মিলে হচ্ছে 50টা। তাহলে বাংলা ভাষায় সব মিলে বর্ণ 50টা। মনে রেখো, বাংলা ভাষায় অসংযুক্ত বর্ণ যদি এই প্রশ্নটা করেই ফেলে বিশ্ববিদ্যালয়, করতেও পারে, এই অসংযুক্ত বর্ণও কিন্তু 50টা। হোয়াট ডাজ ইট মিন অসংযুক্ত বর্ণ? তুমি দেখো এবার অসংযুক্ত বর্ণ বলতে আসলে কি মিন করে। দেখো তো, এই যে বর্ণগুলো আমরা এখানে দেখি, কই গেল? এই যে এটা, এখানে স্বরবর্ণগুলো আছে, এখানে ব্যঞ্জনগুলো আছে। তুমি দেখাইতে পারবা কোথাও যে একটার মধ্যে দুইটা বর্ণ ঢুকে আছে, দুইটা বর্ণ মিলে একটা হয়েছে, মানে যুক্ত হিসাবে আছে? নাই তো। এখানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলো সিঙ্গেল, এখানে অ থেকে ও পর্যন্ত সবগুলো সিঙ্গেল। হ্যাঁ, ও এবং ওতে দুইটা ধ্বনি আছে ভাইয়া, আলাদা আলাদা ধ্বনি মিলে যৌগিক ধ্বনি হয়েছে। সো বাকিগুলো এমনিতে কিন্তু তারা সিঙ্গেল। তো অসংযুক্ত বর্ণ মানে হচ্ছে সিঙ্গেল বর্ণ, অর্থাৎ আমাদের বর্ণমালায় বর্ণও 50টা, অসংযুক্ত বর্ণও 50টা। যারা আছে প্রত্যেকে অসংযুক্ত। যুক্ত বা আলাদা আলাদা বর্ণ নিয়ে একটা একক বর্ণ তৈরি হয়েছে এমন কোনো কিছু নাই। বুঝছো কিনা বলো? প্রশ্ন করেছো ক্ষীয়, তাহলে কি ক্ষীয়? তো আমাদের বর্ণ না ভাইয়া, ক্ষীয়টা আমরা সংস্কৃত থেকে নিয়ে আসা ব্যবহার করি। একটা ক্ষীয় আছে, ব্রাহ্মণ লিখতে যেটা লাগে হ এবং ম, যেটার ভিতরে আমাদের বর্ণমালা এটা কোথাও নাই, এগুলো বাদেই 50টা হয়। মনে থাকবে? মাত্রা আর মাত্রাহীন চিনবো কি করে? প্রশ্ন নোট করো, মাত্রা এবং মাত্রাহীন কি করে চিনবে? ঐতিহাসিক প্রশ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্যই তো ইমেল ভাই এত কষ্ট পাইছে তোমাদের উপরে। তো এই যে উপরে একখানা টান দিয়েছি না, এই যে টানটা দেখতে পাচ্ছ, এই যে টানটা দিছি, এটারে মাত্রা বলে। ওকে, এটাকে বলে মাত্রা। তো দেখো, এগুলো সবগুলো পূর্ণ মাত্রা। তো না, এটা বলা যাচ্ছে না। তো সবগুলোর উপরে পূর্ণ মাত্রা, এখানে একেবারেই মাত্রা নাই, এটা হচ্ছে অর্ধমাত্রা। মাত্রা মানে হচ্ছে বনের উপরে টান। ওকে, আল্লাহ তোমাকে খাস হেদায়েত দান করুক। এরপরে আসো, আমরা এখান থেকে বলছিলাম এই অংশটা আমরা মাত্রার ঝামেলা শেষ করছি। এখন মাত্রা থেকে যদি এখান থেকে একটা আলাদা প্রশ্ন করে, দেখো 50টা বর্ণ। এখন তাহলে প্রশ্ন করলো যে বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? তো এখন তুমি দেখো, এখানে হলো তোমার, আমি যদি হিসাব করি যে মাত্রার মামলাটা যদি আমি এখান থেকে সমাধান করি আর কি, হ্যাঁ, পারফেক্টলি, তাহলে 10 আর 8, খেয়াল করে দেখো, এ হলো 10 যোগ 8 সমান সমান হলো 18। এই 18টা বর্ণে হয় একেবারেই মাত্রা নাই, আর না হয় অর্ধেকটা মাত্রা আছে। তাহলে আমি যদি এখানে একটু যোগটা মিলাই ফেলি, 50 মাইনাস 18 সমান সমান হলো 32। এই 32 হলো পূর্ণ মাত্রা। এটা বুঝছো কিনা এবার বলো? বুঝছো কিনা বলো? একেবারে 10টাতে কোনো রকমের মাত্রাই নাই, আর 8টাতে আছে হচ্ছে তোমার অর্ধমাত্রা। তাইলে 10টার মধ্যে মাত্রা একেবারেই নাই, আর 8টাতে অর্ধেকটা করে মাত্রা আছে। তাহলে এখন আমি যদি পূর্ণমাত্রা বর্ণটা বের করতে চাই, তাহলে 50 থেকে 10 আর 8, 18 বাদ দিয়ে দিতে হবে। 18 বাদ দিলে যে ফিগারটা আমি পাবো সেটাই হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করো ভাইয়া। 18 পাইলেন কই থেকে? 18 পাইলাম হচ্ছে ওই যে 10 দেখতেছো আর 8 দেখতেছো, এটাকে যোগ করছি, যোগ করে 18 বানাইছি। 50 থেকে 18 বাদ দিয়ে দিছি, দিলে আমার পূর্ণমাত্রার বর্ণ বের হয়ে গেছে। ক্লিয়ার এবার? ফাইন। এখন আসো, এখান থেকে যদি আমরা হিসাব করি, দেখো তো এটা ছাড়া আর কি কি জিনিস নিয়ে আমরা আলোচনা করতে পারি স্বরবর্ণ থেকে? খেয়াল করো তো আর কি কি জিনিস আলোচনা
এখন আসো এখান থেকে আমরা আরো অনেক কিছু পড়তে পারি। আমরা শুধু মাত্রার ঝামেলাটাকে ম্যানেজ করছি, এরপরে বাদ বাকি অনেক কিছু আছে। আসো ভাই তোমাদের দেখাই, একটু মনোযোগ দিও। হ্যাঁ, এখন একটু লেখো না, একটু বোঝার চেষ্টা করো, তোমার উপকার হবে, অনেক বেশি উপকার হবে। আমরা মাত্রা বুঝতে পারছি, এখন দেখো তো, আমি যদি দেখি যে মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি, মৌলিক বলতে কি মিন করে, যৌগিক বলতে কি মিন করে, এটা বের করতে পারি। আমি বের করতে পারি এখান থেকে যে সংক্ষিপ্ত রূপ কার হয় কিনা। এটা তো তোমরা জানো মনে হয়, কার মানে কি? কার মানে হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে হচ্ছে কার, আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। এছাড়াও আরো দুটো রূপ আছে, আমরা সেখানে গেলে সেগুলো জিনিস নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার, মানে একার, আকার, ওকার, ইকার, এগুলো। সো এটা বাদ দিলে দেখো তো বাকি সবগুলোর কার হয় কিনা। হচ্ছে, যেমন আকার, রস্য ইকার, দীর্ঘ ইকার, রস্যকার, দীর্ঘ উকার, রিকার, একার, ওইকার, ওকার, ঔকার হয়। ইয়েস, হয়। তাহলে আমরা এখান থেকে বলবো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, এবং সাথে সাথে বলে দিব কার 10টি। এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, অর্থাৎ আমরা আ না বলে আ কারও বলতে পারি, রস্বই না বলে রস্বই কারও বলতে পারি। তাহলে এটা হলো যেগুলো প্রথমে লিখছিলাম তোমার হচ্ছে রঙিন কমলা কালিতে, এটা হচ্ছে তোমার পূর্ণরূপ, আর এখানে পরে যে সবুজ কালিতে লিখছি এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম কার, কার হলো 10টা। এখন যার সংক্ষিপ্ত রূপ আমি পাই না সেটা কি, এরে কি বলা হয়? এরে 3টা নামে ডাকা হয়। এরে বলা হয় লীন বর্ণ, এরে বলা হয় বিলীন বর্ণ, একে বলা হয় নীলিন বর্ণ। এর 3টা নাম মনে রাখবা। এটা হচ্ছে লীন, এটাই বিলীন, এটাই নীলিন, একই অর্থ। লীন, বিলীন, নীলিন মানে হচ্ছে অন্য সবার সাথে মিশে গেছে, ও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কাদের সাথে মিশে গেছে? তুমি যখন ব্যঞ্জনগুলো পড়বা, ক, খ, গ, ঘ, উ, চ, ব, দেখো সবার সাথে একটা করে অ যুক্ত আছে। ক, খ, গ, গ, অ, ও আসতেছে। তো ও আসার কারণে এটা সবার সাথে মিলেমিশে হারিয়ে গেছে। এজন্য এটারে নীলিন, বিলীন বা লীন বলে। এবং এটার কোনো সংক্ষিপ্ত রূপ হয় না, অর্থাৎ এটাকে শর্ট ফর্মে লেখা যায় না। ওকে বাদ দিলে বাকি সবাইকে শর্ট ফর্মে লেখা সম্ভব। কার হলো 10, এই হলো কথা। এখন এই জায়গার একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটার নাম হলো মৌলিক এবং যৌগিক স্বরধ্বনি। স্বরবর্ণের সব থেকে কঠিন রূপ, একটু ধৈর্য ধরে বুঝো। ব্যঞ্জনে এরকম প্যাচগোছ নাই, ব্যঞ্জন অনেক সহজ। আমি আবার লিখছি এইটাকেই। দেখো, এই হলো অ, আ, রস্বই, দীর্ঘই, রস্য উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এখন আসো এখান থেকে আমরা মৌলিক এবং যৌগিক স্বরধ্বনি বের করে দেখাবো। দেখো, আমরা মৌলিক বলতে কি বুঝি? আমি লিখে দিলাম ভেজাল নাই। মৌলিক বলতে আমরা বুঝবো হচ্ছে কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই, সব ঠিকঠাক আছে। মৌলিক বলতে বুঝবো ভেজাল নাই। আর যৌগিক বা দ্বিস্বর মানে হচ্ছে ভেজাল বা অন্য ধ্বনি মিশ্রিত আছে। এই দুইটা কথা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো। ভেজাল বা অন্য ধ্বনি মিশ্রিত আছে, ব্যাখ্যা আমি দিব। মৌলিক মানে হচ্ছে কোনো ভেজাল নাই। ইফতি প্রশ্ন করেছে বিলীন শব্দ কয়টি? বিলীন শব্দ কয়টি? না ভাইয়া, বিলীনের আবার শব্দ হয় কি করে? বিলীন তো শব্দ না, নীলিন বিলীন তো একটা বর্ণ। ও অন্য সবার সাথে অন্য বর্ণের সাথে মিশে গেছে, তাই ওর নাম নীলিন। অনুবর্ণ কি? অনুবর্ণ হচ্ছে ভাইয়া ব্যঞ্জন বর্ণের রূপ। আমরা একটু পরে দেখাবো, একটু অপেক্ষা করো। আচ্ছা, সংবৃত আর বিবৃত এটা বোঝান ভাইয়া। সংবৃত বিবৃত আছে একটু পরে, পরে আবার মাত্রা বুঝতেছে না। আমি সংবৃত বিবৃতে গেলে কি হবে সেটা ভাবি আমি শঙ্কিত। আচ্ছা দেখো, মৌলিকে মানে আমরা বলতেছি ভেজাল নাই, আর যৌগিকে বলতেছি ভেজাল আছে। ভেজাল আছে মানে আলাদা আলাদা ধ্বনি মিশ্রিত অবস্থায় আছে। এখন আসলে সেটাকে সলভ করি। এখন এখান থেকে দুটা তথ্য শিখে রাখো। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7 এবং বাংলা ভাষায়
যৌগিক বা দ্বিস্বর ধ্বনি 25। এটা মুখস্থ করো তো, কোনো প্রশ্ন না করে মুখস্থ করো। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7 এবং যৌগিক স্বরধ্বনি হচ্ছে বা দ্বিস্বর ধ্বনি হচ্ছে 25। কোনো প্রশ্ন ছাড়া, উইদাউট এনি কোয়েশ্চেন মুখস্থ করে ফেলো, আমি ব্যাখ্যা দিয়ে দিব। আসো দেখাই। ফার্স্ট অফ অল আমি বলছি বাংলা ভাষায়, তাহলে রি বাদ, এটা সংস্কৃত থেকে আসছে। আজকে থেকে মনে রাখবা, তুমি যতগুলো শব্দে রি এর ব্যবহার দেখবা অথবা রি কার দেখবা, একদম চুপচাপ ধরে নেবে শব্দটা সংস্কৃত। বানান দেখে সংস্কৃত শব্দ চিনবার অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা উপায় হচ্ছে, তুমি যদি দেখো কোনো বানানে রি আছে অথবা রি কার আছে, তাহলে ঋণী, ঋষি, কৃষক, উৎকৃষ্ট, তৃণলতা যা দেখতেছো সবগুলো সংস্কৃত বা তৎসম শব্দ। এখন আমি এখানে কাউন্ট করতেছি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি, তাহলে রি আসছে সংস্কৃত থেকে, এটা বাদ। আচ্ছা, এটা বাদ যাবে। এখানে উই, ও আর ই, উই, এটাও বাদ যাবে। ও আর ও, ও, এটা বাদ। এরপরে দেখো এখানে দুইটা রস্য উ, এখানে দুইটা রস্য ই। তাহলে এখন যেগুলো আছে একেবারে সিঙ্গেল যেগুলো, সেগুলো আছে। এগুলো কয়টা? 1 2 3 4 5 6। কিন্তু ভাইয়া তো বলছি 7টা বলছি, কিন্তু পাইছি 6টা। হ্যাঁ, আরেকটা আছে। এই এ ধ্বনিটার একটা ব্যবহারিক রূপ আছে, সেটা হচ্ছে এরকম এ, অথবা এভাবেও বলতে পারো এ। মানে এ ধ্বনিটার রূপটা হচ্ছে এ, আর ওকে আরেকভাবে আমরা পড়ি এ। বুঝো নাই? আমি দেখাচ্ছি। তুমি যখন এখানে লেখো পেশা, এই পেশা কথার মধ্যে এ এর মতো উচ্চারিত হয়। কিন্তু তুমি যখন লেখো হচ্ছে এখানে এরকম করে লেখো দেখা, কিন্তু পড়ার সময় তুমি এটাকে পড়ো হচ্ছে দেখা, তখন এই যে এটা উচ্চারণ হয় হচ্ছে এরকম করে। আবার ধরো এই যে লেখার সময় লিখি হচ্ছে বেলা, কিন্তু পড়ার সময় পড়ি হচ্ছে বেলা। এখানেও কি হয়েছে বলতো? এখানে এটা এ এর মতো করে উচ্চারণ হয়েছে। অর্থাৎ এই যে এ আছে এ, ওটার দুই রকমের উচ্চারণ, একটা শুধু এ, আরেকটা হচ্ছে এরকম করে এ। এখন বুঝছো কিনা বলো? আমরা লেখার সময় লিখি বেলা, পড়ার সময় পড়ি বেলা। লেখার সময় লিখি দেখা, পড়ার সময় পড়ি দেখা। লেখার সময় লিখি খেলা, পড়ার সময় পড়ি খেলা। আবার কখনো কখনো এ এর মতোই থাকে, যেমন নেশা, পেশা, চেষ্টা, এগুলোতে এ যেমন আছে তেমন করে আছে, কোনো সমস্যা নাই। তাহলে এ ধ্বনিটার ব্যবহার দুই রকম, একটা স্বাভাবিক যেটা আছে এমন, আর একটা কিছুটা সামান্য অস্বাভাবিক হয়, এ হয়। এটা বুঝছো? তো যেহেতু আমরা এই ধ্বনিটাকে ইউজ করি, আমাদের ভাষায় আমরা স্থান দিছি, ওর তো ফেলাইতে পারবো না। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বলেছেন এটা আমাদের ভাষার মধ্যে আছে, ব্যবহার হচ্ছে, সো এটাকে আমরা কাউন্ট করব। এটাকে নিয়ে আমাদের মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 7। এখন ভাইয়া প্রশ্ন হলো, তাহলে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি 25টা কেমনে হলো? এটা কেমন কথা? বর্ণ 11টা, এটা মাইনা নিছি, ধ্বনি 25টা কিভাবে হয়? হ্যাঁ, 25টা হয়। আসো দেখাই কেমনে 25টা হয়। দ্বিস্বর বা যৌগিক স্বর আলাদা আলাদা স্বর মিলে যদি হয়, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন স্বর মিলে যদি হয়, তখন তাকে দ্বিস্বর বা যৌগিক স্বর বলে। যেমন ধরো কোন একটা মেয়ের নাম হচ্ছে শিউলি, তো শিউলির মধ্যে একটা ইউ আছে, খেয়াল করে দেখো। শিউ, ইউ ধ্বনি আছে এটার ভিতরে, দেখো দুইটা আলাদা, মানে শিউলি, শিউ, ইউ। এখানে আবার শিউলি বলতে কেউ নাই তো, নাই। তো শিউ, ইউ গেল। আচ্ছা, এখন দেখো তুমি শিউলি বলছো শিউলি, শিউলি, তাহলে শিউলি ইউ। আচ্ছা, শিউলিকে বলছো যে আমি তোকে বিয়ে করব, বিয়ের ভিতরে একটা ইয়ে আছে, তখন শিউলি বলছে তোর জন্য আমার মনে কোনো জায়গা নাই। নাইয়ের মধ্যে একটা আই ধ্বনি আছে, ভালো মতো বুঝবা। কেন শিউলি বলছে জায়গা নাই? বলছে আমি হচ্ছি টপার, তুই হচ্ছিস ব্যাক বেঞ্চার, আগে লেভেলে আয়, তুই তো লেভেলে নাই, এই জন্য আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই, গেট লস্ট। তোমার খুব মন খারাপ হয়েছে, তুমি এসে তোমার বন্ধুকে বলছো, আমাকে শুনিয়ে শুনিয়ে সে এতগুলো কথা বললো, আবার আমি এখন কি করব? আমি এখন মরে যাইম, তাহলে আমি এই যে লাউ গাছ আছে তার সাথে কি আমি কি করব? ফাঁসি দিব। লাউয়ের ভিতর দেখো একটা আউ ধ্বনি আছে, আই মিন এই দেখো যৌগিকের যে 25টা তোমার দেখাইছি বড় একটা ছকে, এই যে এটা, এই দেখো ঔ,
অয়, আই, আও, আয়, আও, ই। এই যে শিউলি, ইউ। এই যে ইয়ে, বিয়ে, দিয়ে, নিয়ে। এই যে ও ধ্বনিটা লৌ, কৌ এর মধ্যে আছে। অয় ধ্বনিটা ভয়, জয় এর মধ্যে আছে। এয়া ধ্বনিটা দেখো কেয়া, খেয়ার মধ্যে আছে। এই ধ্বনিটা সেই, নেয়ের মধ্যে আছে। ও ধ্বনিটা বউ, মৌ, নৌকা এর মধ্যে আছে। এই ধ্বনিটা এই সম্বোধনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ধ্বনিটা ন্যায়ের মধ্যে আছে। ও ধ্বনিটা শো এর মধ্যে আছে। অর্থাৎ আমি এই পাশে যেগুলোকে দেখাইছি আমি মুছে দেব। এই পাশে দেখাচ্ছি ধ্বনিগুলো কিভাবে তৈরি হয়েছে, আর এখানে দেখাচ্ছি ধ্বনিগুলোর ব্যবহার। এখানে আবার দেখাচ্ছি ধ্বনিগুলো কিভাবে তৈরি হয়েছে, এখানে দেখেছি সেই ধ্বনিগুলোর ব্যবহার, কোন শব্দের ভিতরে এই ধ্বনিগুলো থাকে। বুঝছো কি বুঝো নাই বলো? সুরাইয়া, কিছু বোঝা গেল? তানভীর, কেমনে মনে রাখবেন স্যার? আর তুমি কেমনে মনে রাখবা, এই তো যেমনি করে অনেকের ফোন নাম্বার তুমি মনে রাখছো, ঠিক এইভাবে মনে রাখতে হবে। কিছু করার নাই, তুমি ফাঁসে গেছো। বুঝছো? ইয়েস, সহজ না হয়তো উপায় নাই। আসো, এখন আসো, আমরা এটাকে মুছে দিলাম। তুমি এখান থেকে, আমি এই জন্য এগুলোতে, এই স্লাইডগুলোতে দাগাই না, যাতে করে তুমি এখান থেকে খুব পারফেক্টলি নিয়ে এটাকে গ্রিপ করে ফেলতে পারো। এটা দেখলে তুমি একটা গাইডেন্স পাবা তোমার আসলে কতটুকু পড়া উচিত। তোমার আসলে মিনিমাম এই লেভেলটা পড়া উচিত, এরপরে ম্যাক্সিমাম অপটিমাম তুমি যতদূর যাইতে পারো, আমার কোনো বাধা নাই। তাহলে এই হলো যৌগিক স্বরধ্বনি। এরকম করে আমাদের ভাষায় আমরা যৌগিক স্বরধ্বনি 25টা পাই। তবে মজার বিষয় হচ্ছে, এই 25টা ধ্বনির মধ্যে মনে রেখো, আমি লিখে দিচ্ছি, 25টি 25টি যৌগিক স্বরধ্বনির মধ্যে, 25টি যৌগিক স্বরধ্বনির মধ্যে দুইটি ধ্বনিকে লিখে লিখে বর্ণে প্রকাশ করা যায়। লিখে বা বর্ণ দ্বারা প্রকাশ করা যায়। একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। এই দুটোকে লিখে প্রকাশ করা যায়, বাকি 23টাকে লিখে প্রকাশ করা যায় না। বাকি 23টি ধ্বনির, বাকি কয়টি ধ্বনির? বাকি 23টি ধ্বনির কোনো লিখিত রূপ নেই। আমি এই স্লাইডে তোমাদেরকে 2 মিনিটের জন্য নীরবতা দিব, নীরবতা। তোমাকে এই স্লাইডটা এখন মুখস্থ করে রাখবে, আমি যা যা লিখছি এই পাশে। ওই পাশে না, শিউলি, বিয়ে, নাই, এগুলো না। 25টি যৌগিক স্বরধ্বনির মধ্যে 2টি ধ্বনিকে লিখে বর্ণ দ্বারা প্রকাশ করা যায়, আর বাকি 23টি ধ্বনির কোন লিখিত রূপ হয় না। এবং এই যে এই দুইটা আছে, এদেরকে বলা হয় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আমি লিখে দিচ্ছি, যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ। তাহলে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হলো কয়টা? 2টা। যৌগিক স্বর ধ্বনি 25টা, ধ্বনির সংখ্যা বেশি, আর যৌগিক স্বরের বর্ণ হলো 2টা। ঠিক 1 থেকে 2 মিনিটের নীরবতা, মৌখিক নীরবতা, তুমি এটাকে মুখস্থ করবা। আমি দেখব তোমরা এখানে ওকে বলছো কিনা, ডান বলছো কিনা, তারপর আবার শুরু করব। ওকে, স্টার্ট। ফাইন, ফ্যান্টাস্টিক।
থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে তোমরা করতে পারছো, ক্লাসের পরে ক্লাসে শেষ, তোমরা যে জ্বালা দিতেছো তোমরা পরে আরো ভেজাল করবা। তাহলে এটা তো বুঝছিলা, এখানে তো কোনো প্রবলেম ছিল না। আমরা স্বরধ্বনি সম্পর্কিত যত বা স্বরবর্ণ সম্পর্কিত যত ভেজাল আছে এগুলোকে শেষ করে ফেলাইছি, মাশাআল্লাহ। তো চলো আমরা বাদ বাকি জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। এখানে আমরা অক্ষর নিয়ে তোমাদেরকে একটু পরে বোঝাবো, স্বতন্ত্র বর্ণ ব্যবহার নেই, কার বর্ণের এটা আছে বুঝাইছি, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ অনুবর্ণ এটা নিয়ে একটু পরে কথা বলবো। দেখো যেখানে বলাই আছে যে মূল বর্ণের পাশাপাশি বাংলা ভাষায় রয়েছে কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ, সংখ্যা বর্ণ। তো সংখ্যা বর্ণ কার বর্ণ নিয়ে কথা বলবো আমরা। এই যে কার বর্ণ হচ্ছে 10টা, কোনোটাই বাদ যাবে না, একটু অপেক্ষা করো। এরপরে হচ্ছে এই যেখানে দেওয়া আছে কোন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকে তাহলে ধরে নিতে হবে এর সাথে একটা করে অ আছে, ব ম প মানে অযুক্ত আছে। অনুবর্ণ বলতে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপকে বোঝায়। তো ফলা তো বুঝোই, 6টা ফলা, রেফ তো চিহ্ন উপরে যেটা দেয়, আর বর্ণ সংক্ষেপ বর্ণ করার সময় ছোট্ট করে লিখি, এগুলোকে বলে অনুবর্ণ। অনু মানে হচ্ছে ছোট্ট। এরপরে আসো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ফলা হচ্ছে তোমার মোটে 6টা। এই দেখো ফলাটা পড়তেছে অনুবর্ণের ভিতরে, অনু মানে ছোট, তো অনুবর্ণ মানে ফলা, অনুবর্ণ মানে রেফ, অনুবর্ণ মানে বর্ণ সংক্ষেপ। ফলা কোনটা? 6টা যে ফলা তুমি যদি মনে রাখতে চাও তুমি মনে রাখবো হচ্ছে এরকম, ধরো তুমি বললা লবণ মজার, তাহলে লফলা বফলা নফলা, ন মানে দন্তন্য, মফলা, এরপরে ধরো হচ্ছে এই জফলা, তারপরে ধরো হচ্ছে এই রফলা। তাহলে এই হলো লবণ মজার দিয়ে 6টা ফলা তুমি মনে রাখলা। এখন তুমি যখন লিখবা এই গুলম, এই গুলমর মজার, এটা হচ্ছে একটা ম ফলা। তাহলে অনুবর্ণ যদি ফলা হয়, রেফ হয়, বর্ণ সংক্ষেপ হয়, আমি ফলা চিনলাম। রেফ আমি চিনি, আমি যখন লিখি বর্ষা উপরে যেটা থাকে সেটা হচ্ছে রেফ। বর্ণ সংক্ষেপ আমি যখন কখনো কখনো বর্ণকে ছোট্ট করে নিয়ে আসি, বর্ণ আমি ছোট্ট করে ফেলি, অঙ্গনা ললনা, এই অঙ্গনার যে ও গ যেটা আছে যুক্ত বর্ণের ছোট্ট অংশটা, এটা বর্ণ সংক্ষেপ। আবার কখনো কখনো যখন আমরা ছোট্ট আরো ছোট্ট করে ফেলি, যেমন ধরো পুরস্কারে যখন আমি এই দন্তস্বরের উপরে ছোট্ট করে তুলে দেই, এটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। যুক্ত বর্ণের ক্ষেত্রে যেটাকে ছোট করে ফেলা হয়, আমি তো পুরস্কারটা এরকমই রাখছি, কোন কোন সময় দেখবা এরকম এরকম করে নিচে এটা দিয়ে এরকম করে লিখে, এগুলো হচ্ছে বর্ণ সংক্ষেপ। দেখাবো একটু পরে, অপেক্ষা করো। এরপরে হচ্ছে তো এর একটি বর্ণ সংক্ষেপ হচ্ছে খণ্ডত। তো এটা হচ্ছে কি পরস্পর বিরোধী কথা। তো এর বর্ণ সংক্ষেপ যদি খণ্ডত হয়, আবার খণ্ডতকে ধরে 50টা কাউন্ট করে। তোমরা যদি আমার এই প্রশ্ন করো আমি কেমন উত্তর দিব? এখানে বইতেই বলছে, বোর্ড বইয়ের তথ্য এটা, যে তো এর বর্ণ সংক্ষেপ খণ্ডত। পরে আবার বলতেছে খণ্ডত স্বতন্ত্র বর্ণ, মানে সে স্বাধীন। সে যদি বর্ণ সংক্ষেপ হয় স্বাধীন হলো কেমনে? আর যদি সে বর্ণ সংক্ষেপ হয়েই থাকে ওকে ধরে আমি 50টা বলি কেমনে? এগুলো কিছু অমীমাংসিত বিষয়, এগুলোর কোনো ফাইনাল সলিউশনে কেউ যাইতে পারে নাই। এগুলা যদি আমার সুযোগ দেওয়া হয় সব কাইটা সমান করে দিব, দিয়া সহজ করে বানায় ফেলাই দিব, বুঝছো? যুক্ত বর্ণ 2 রকম, স্বচ্ছ অস্বচ্ছ। দেখলে বুঝতে পারলে স্বচ্ছ, বুঝতে না পারলে অস্বচ্ছ। যেমন ধরো যুক্ত বর্ণগুলো কোথায় আছে, অনেক পরে দিয়ে দিছি আমরা মনে হয়। এই যে দেখো যুক্ত বর্ণগুলো এই যে স্বচ্ছ, তুমি দেখলে বুঝতেছো এখানে ক তারপরে ট যুক্ত, দুটো জ, এখানে জর নিচে ঝ, দুটো ড, মূর্ধন্যের সাথে ট, দন্তন্যের সাথে ড, পর নিচে প, মন নিচে ভ, বোঝা যাচ্ছে? তো এখানে ম্যাক্সিমাম সময় তুমি বুঝবা না কার সাথে কে আছে। যেমন ধরো এই যে কৃষ্ণ, এরকম করে এই যে এই জিনিসটা এখানে মূর্ধন্য স, তার সাথে তোমার মনে হচ্ছে এটা ইয়, এই প্যাচটা তো ইয়র প্যাচ, অথচ এখানে মূর্ধন্য বসছে। কত বড় ভেজাল! আচ্ছা, তুমি যখন চিহ্ন লেখো এরকম করে, তুমি কিন্তু দেখে বুঝতেছো না চিহ্ন, তাহলে কি দন্তন্য না মূর্ধন্য? এটা মূর্ধন্য না, না এটা দন্তন্য, ইয়েস। কিন্তু তুমি যখন পূর্বাহ্ন বলো, এই যে হর নিচে দাও, তখন এটা কি? তখন এটা হচ্ছে মূর্ধন্য। এখন কথা হলো চিহ্ন লেখার ক্ষেত্রে এটা কেন দন্তন্য, পূর্বাহ্ন লেখার ক্ষেত্রে এটা কেন মূর্ধন্য? কারণ বানানের একটা রুলস আছে, তোমাদের নেক্সট লেকচারে এটা থাকবে, পরের লেকচারে হয়তো আলোচনা পাবা তুমি। এটা বানানের রুলসে বলা আছে যে রর পরে মূর্ধন্য যুক্ত হয়। ভালো মতো দেখো, যদি র থাকে সংস্কৃত শব্দে তখন মূর্ধন্য যুক্ত হয়। একটা ব্যতিক্রম শব্দ আছে ধরন, এটা বাদে, কারণ, মরণ। এই যে দেখো উপরে হচ্ছে র, রেফটা র না, ওর পরে যেটা ন আসতেছে এটা মূর্ধন্য হবে, এই জন্য পূর্বাহ্ন এটা রটা হচ্ছে মূর্ধন্য, এটা নিচে হয়। আর এই যে চিহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, এগুলো সবগুলো তো দন্তন্য, কিন্তু অপরাহ্ন হইলে ওটা আবার মূর্ধন্য হবে। কেন? অপরাহ্নের র আছে তাই। এখন তুমি দেখলে কেমনে বুঝবা এটা আসলে কি? এগুলো সবগুলো অস্বচ্ছ, দেখলে বোঝা যাচ্ছে না। এই যে এটা হ এবং ম একটা প্যাচ গোস, বোঝা যাচ্ছে না। গঞ্জল একটা তুমি এটা ব্যবহার করো, বাট এখানে ইম আছে, তারপরে বর্গীয় জ বা জ আছে, এখানে দুইটা থ থ আছে, বোঝা যায় না। তাহলে যুক্ত ব্যঞ্জন
দুই রকম, স্বচ্ছ এবং অস্বচ্ছ। এ পর্যন্ত বুঝছো কিনা বলো, আওয়াজ দাও, আওয়াজ দাও। না, সকল যুক্ত বর্ণ বর্ণ সংক্ষেপের মধ্যে পড়ে না। এ পর্যন্ত বুঝছো? আচ্ছা, 9টার আগে ব্রেক হবে না, ঠিক আছে? আগে ব্রেক ব্রেক বলবা না, 9টা বাজলে একটা ব্রেক পাবা। ফাইন। এখন আসো আমরা এখান থেকে সংখ্যা নির্দেশের জন্য ব্যবহার করা হয় সংখ্যা বর্ণ, এটা মোটে 10টা, 1 থেকে 2 3 করে 9, তারপরে 0। অধ্বনির কোনো কারণ নাই। বাংলা হৃদয়নিকে প্রকৃত স্বরধ্বনি বলা চলে না। আমরা জানি এটা প্রকৃত স্বরধ্বনি না, আসলেও না। এটা আসছে সংস্কৃত থেকে, তো স্বরব্যঞ্জন তো পরের কথা। এরপরে আমরা অক্ষর নিয়ে কথা বলবো। অক্ষর ইংলিশে এটাকে বলা হয় সিলেবল। ঝামেলার দরকার নেই, আমরা সহজ করে বুঝাই দিচ্ছি। সিলেবল ইংলিশে যেমন পেন বললে একটা সিলেবল, কিন্তু পেন্সিল বললে দুইটা সিলেবল। তুমি যখন বলো এজুকেশন, এখানে কয়টা? এজুকেশন 3টা। তুমি যখন বলো নেশন, 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 এখানে হচ্ছে 2টা। তারপরে ধরো হচ্ছে কি নিবে, এখান থেকে ধরো টেবল, টেবল, এখানে কয়টা? 2টা সিলেবল। বুঝা যাচ্ছে? সো ইংলিশে যেটা সিলেবল, বাংলায় সেটা অক্ষর। কিন্তু আমরা নর্মালি আমাদের কমন প্রচলিত বাংলায় আমরা বর্ণকে অক্ষর বলে ফেলি। বলি কি বলি না? ক খ গ গ ম, এগুলোকে আমরা অক্ষর বলে চালাই দিচ্ছি, কিন্তু বাস্তবতা ভিন্ন। এগুলো অক্ষর না। অক্ষর হচ্ছে একটা শব্দের যতটুকু তুমি এক প্রয়াসে উচ্চারণ করতে পারো, একটা না যেতে পারো, উইদাউট এনি গ্যাপ, এটাকে বলা হয় অক্ষর। এসবের বাংলায় দেখাই তোমাকে। বাংলায় যখন আমরা কোনো কিছুকে আলোচনা করি, যেমন ধরো আমি বললাম হচ্ছে গোলাপ, এই গোলাপ কথাটার মধ্যে দেখো গোলাপ 2টা, কিন্তু তুমি যদি শুধু ফুল বলো, ফুল, কোনো গ্যাপ নেই, সরাসরি চলে গেছে। আচ্ছা, কলম যদি বলো, ক ল ম, কলম, কলম 2টা। তারপরে আর কি কি আছে আশপাশে দেখাও না, তাহলে তো সহজে বুঝতে পারি। তারপরে ধরো মনে করো মন, আমার মনের কথাই বলি, মন। এই মন কথার মধ্যে অক্ষর কয়টা? একটা। 36 বিসিএস প্রশ্ন আসছিল বন্ধন, এই বন্ধন কথার অক্ষর কয়টা? 2টা। একটা হচ্ছে বন, আর একটা হচ্ছে ধন। এই হলো বন্ধন। তাহলে বাংলায় যেটা অক্ষর, ইংলিশে সেটা সিলেবল। এই পর্যন্ত বুঝছো কিনা আগে বলো, বাকিটা আমি দেখতেছি। শিহাব, এই প্রশ্ন আপনাকে করেছিলাম, ঠিক আছে ভাই, এবার বুঝছো? বিশ্ববিদ্যালয় করা সিলেবল বলছি। শিহাব, তুমি জানি কোন ব্রাঞ্চের বলছিলা? কেটা প্রবলেম শুরুতে, আমি তো ভুলে গেছি। একটু বলো তো, আবার আমি নোট নিচ্ছি। না, কি বলছিলা তুমি? তুমি কোনো প্রবলেম বলছিলা নাকি? না মনে হয়, সরি, তুমি কোনো প্রবলেম বলো নাই। আচ্ছা, তুমি গাজীপুর টঙ্গী, মনে পড়ছে। ওকে, আচ্ছা। হ্যাঁ, জুই বলছে, জুই শব্দে কয়টা অক্ষর আছে? এটা তো খিচুড়ি না খাওয়ালে এই প্রশ্নের উত্তর দেবই না আমি। বুঝে গেছে? দাওয়াত দিয়ে খিচুড়ি খাওয়াইতে হবে, তারপরে আমি বলবো জুই নামে অক্ষর কয়টা আছে। গাজীপুর, আচ্ছা, তারপরে আসো। এখন একজন প্রশ্ন করে ফেলছে অলরেডি, বিশ্ববিদ্যালয়ে কয়টা অক্ষর? আমি এখানে ভেঙে দেখাই রাখছি 5টা অক্ষর। বিশ্ববিদ্যালয় শব্দটাকে খুব ছোট করে ভাঙলে হয় বিশ্ববিদ্যালয়, মানে 5টা। এই যে 1 2 3 4 5, বাস, মামলা ডিসমিস। এখন আসো স্বরান্তক্ষর বা মুক্তাক্ষর, ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্ধাক্ষর। তুমি মনে রাখবা মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর, এটা ম্যাজিক, সহজে মনে রাখতে পারবা। মুক্তাক্ষর মানে টান দিলে ধ্বনিটা লম্বা হবে। যেমন আমরা যখন বলি মা, শেষ ধ্বনি লম্বা হচ্ছে। যদি বলি বাবা, শেষ ধ্বনি লম্বা হচ্ছে। যদি বলি পানি, শেষ ধ্বনি লম্বা হচ্ছে। কিন্তু যখন তুমি বলো মন, তখন কি মনও বলো? বলো না। যখন তুমি বলো বন্ধন, নর পরে আর কোনো ধ্বনি আছে না? নাই। সুতরাং যেখানে তুমি বদ্ধাক্ষর মানে হচ্ছে শেষ ধ্বনিটা টানলেও লম্বা হবে না, আটকে যাবে, এটা না বদ্ধাক্ষর, বদ্ধ, থেমে গেছে। আর যেটা মুক্তাক্ষর, সেটা টান দিলে তুমি লম্বা করতে পারবে। মা, বাবা, পানি, দিয়েছি, খেয়েছি, নেই, এগুলো মনে থাকবে? ক্লিয়ার কিনা বলো? অক্ষরের সাথে উচ্চারণের মিল আছে, হ্যাঁ, তুমি যখন উচ্চারণ পড়তে যাবা এটা কাজে লাগবে আর কি। ওকে, ফাইন। এরপরে আসো আমরা পরেরটাতে চলে যাই। এখানে যৌগিক স্বরধ্বনিগুলো দেখাইলাম। দেন এবার আসো ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি 4 প্রকার। এখন তোমার আমি কেমনে বোঝাবো?
আমার নিজেরই কষ্ট হচ্ছে, যেটা বুঝবা কিনা তোমরা। দয়া করে এখানে লিখবা না, আমি খালি বলি, খালি শোনো। যদি লিখো তাহলে আমি বুঝবো যে ভাইয়া তোমার একটা আদেশ করেছিলাম, বাট তুমি সেটা রাখো নাই, তুমি সেটা ভায়োলেট করেছো, করে নিজের মতো করে তুমি এখানে তোমার নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করেছো। না, সবচেয়ে ভালো এটা এই গালিটা আসতেছে না। চলো, এখান থেকে কোনো কথা না বলবা, খালি দেখবা। দেখো, সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত। এখন কথা হচ্ছে তুমি আগে সংবৃত বিবৃত বুঝো, অর্ধেকটা পরে বুঝো। প্রথম কথা, সংবৃত। সংবৃত শব্দের অর্থ হচ্ছে গোলাকার, এভাবে বুঝবা। সংবৃত মানে হচ্ছে গোলাকার। আর বিবৃত গোলাকারের ঠিক উল্টাটা, মানে কিছুটা চ্যাপ্টা হবে বা প্রসৃত হবে। এটা মুখস্থ করো এখন। সংবৃত মানে গোলাকার, বিবৃত মানে গোলাকারের উল্টাটা, কিছুটা চ্যাপ্টা টাইপের হবে। চ্যাপ্টা মানে প্রসৃত, আর আমি প্রসৃত বললাম না, আমি বললাম চ্যাপ্টা। তাইলে সংবৃত মানে হচ্ছে যে ধ্বনি উচ্চারণ করার সময় যে ঠোঁট এই অংশটা, এটা একটু গোলাকার হয়ে যাবে, এটার নাম সংবৃত। বিবৃত মানে হচ্ছে চ্যাপ্টা হবে, গোলাকার হবে না, যে এ দেখা পেশা এরকম হয়, দুই দিকে সরে যাবে, এটার নাম হচ্ছে বিবৃত বা চ্যাপ্টা হয়ে যাওয়া। এখন সংবৃত গোলাকার, বিবৃত চ্যাপ্টা, এটাকে মুখস্থ হয়েছে? ওকে, এখন আসো পরের অংশ নিয়ে কথা বলি। তাহলে অর্ধ সংবৃত কি হবে? সংবৃত মানে যদি হয় পুরোপুরি গোলাকার, অর্ধ সংবৃত মানে অর্ধেক গোল, কিছুটা গোল। আচ্ছা, বিবৃত মানে যদি হয় পুরোপুরি চ্যাপ্টা, অর্ধ বিবৃত মানে হচ্ছে সামান্য চ্যাপ্টা কিন্তু বিবৃত। বুঝছো কিনা? যেমন ধরো, আমি যখন বলি, ভালো মতো বুঝো, যখন আমি সংবৃত বলি একেবারে গোলাকার, তাহলে এটা গোল। আর আমি যখন অর্ধ সংবৃত বলি, তখন আমি বলি হচ্ছে ও। এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা একটু খেয়াল করো। যখন তুমি হ্রস্ব উ উচ্চারণ করো, মানে এটাকে যখন তুমি পড়ো, তখন তুমি বলো হচ্ছে উষা। কিন্তু তুমি যখন এটা উচ্চারণ করো, তখন তুমি বলো হচ্ছে ওকে ডাকো। তাহলে দেখো, এটা পুরোপুরি গোল, শতভাগ গোল, কিন্তু এটা শতভাগ গোল না, 50% গোল। তাহলে পুরোপুরি গোল হয়ে গেলে তার নামই সংবৃত, আর কিছুটা গোল হলে তার নাম বিবৃত। ঠিক পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেলে ওর নাম, সরি, পুরোপুরি গোল হয়ে গেলে সেটা সংবৃত। আর অর্ধ সংবৃত মানে হচ্ছে এটা পুরোপুরি গোল না, অর্ধেক গোল। আর বিবৃত মানে হচ্ছে চ্যাপ্টা, পুরোপুরি চ্যাপ্টা। আর যদি হালকা চ্যাপ্টা হয়, তখন তাহলে বলবো আমরা অর্ধ বিবৃত। তাহলে আমরা সংবৃত অর্ধ সংবৃত দিয়ে বিবৃত অর্ধ বিবৃতটা বুঝে ফেলা উচিত। ইয়েস অর নো? লিজা বলছে স্বাভাবিক ও অস্বাভাবিক। সেটা দিয়েও বোঝানো যায়, কিন্তু এই মুহূর্তে বুঝবা না। ওইটা বললে উচ্চারণের ক্লাসে সেটা দিয়ে বুঝাবো, কিন্তু আজকের এই বেসিকটা এটাই লাগবে। উচ্চারণের ক্লাসে তোমাকে আমি অধ্যাপক বলার সময় বলবো অধ্যাপক, তখন বলবো দেখতে পড়ার সময় ও। তাহলে স্বাভাবিক মানে হচ্ছে পড়ার সময় মানে হচ্ছে অস্বাভাবিক, এইভাবে তখন বলা যাবে। বাট আজকে বললে ক্যারাবেরা হয়ে যাবে। যখন যেটা বুঝবা ভাইয়া, তখন সেটাই বলবো। আমার উপরে ভরসা রাখো, ট্রাস্ট মি। তোমার যেটা বয়স, আমার সেটা টিচিং এর বয়স, সুতরাং আমার উপরে ভরসা না করে তো উপায় নাই। এ পর্যন্ত ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, এবার আসো পরের অংশ নিয়ে কথা বলি। এখন বোর্ডের দিকে তাকাও, দয়া করে কেউ কিছু লিখবা না। আমরা বলছি, এই যে এখানে তাকায় থাকো, ওখানে তো সংবৃত, আমরা বলছি স্বরধ্বনি ই উ। অর্ধ সংবৃত স্বরধ্বনি হচ্ছে এ ও। অর্ধ বিবৃত মানে হচ্ছে এ অ, আর বিবৃত স্বরধ্বনি মানে হচ্ছে আ। তো এত ভেজালের দরকার নাই, এখানে চলে আসো। এগুলো মনে করো না, এখানে কোনো কিছু নাই। এখানে দেখো, জীবের উচ্চতা, জীব যখন উঁচুতে থাকে, জীবের অবস্থান, জীব তখন সামনে থাকে। খুব ভালো মতো বুঝবা। সুরের উন্মুক্তি, ঠোঁট থাকে হলো সংবৃত অবস্থায়। এখন আমি যখন বর্ণগুলোকে উচ্চারণ করছি, ভালো মতো বুঝবা। দেখো, এখানে ই এ এ অ, এখানে উ ও অ। এখানে আবার আইডেন্টিফিকেশন দিছি সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত। তাহলে আমি একটা বুঝাই দিচ্ছি, বাকিগুলো তুমি নিজের দায়িত্বে খুব সুন্দর করে এখান থেকে আশা করি বুঝে নিতে পারবা। খুব খেয়াল করে দেখো। বলছে যখন আমি ঠোঁটকে উচ্চ অবস্থায় রাখি,
জিভ যখন আমি উঁচুতে রাখি এবং উঁচুতে আসা জিভটা সামনের দিকে থাকে তখন উচ্চারিত হয় ই, আর জিভ যখন পেছনে চলে যায় তখন উচ্চারিত হয় উ। বুঝছো? মানে জিভ প্রথমত উঁচুতে আসবে, উঁচুতে এসে যদি সামনে আসে তখন হলো ই, যখন জিভটা পেছনে চলে যাবে তখন হলো ও। ই বললে জিভ সামনে আসতেছে, উ বললে জিভ পিছনে চলে যাচ্ছে। এবং ঠোঁটের উন্মুক্তি মানে ঠোঁটের সাইজ উহাকে সংবৃত বলে। ঠিক যখন আমি জিভটাকে উচ্চ মধ্য অবস্থায় রাখবো, মানে উঁচু থেকে সামান্য নিচে, এবং জিভটা সামনে থাকবে তখন হবে এ, মাঝখানে কোনো কিছু নাই, পশ্চাতে গেলে হবে ও, এবং সেটার নাম হচ্ছে অর্ধবিবৃত। ঠিক একইভাবে যখন নিম্ন মধ্য থাকবে, সম্মুখে হলে এ, পশ্চাতে হলে অ, ঠোঁটের উন্মুক্তি অর্ধবিবৃত অবস্থা। যখন আমি জিভটাকে একদম নিচে নামায় চলে আসবো, যখন নিচে একদম জিভ সবার নিচে থাকবে তখন আ। আ বললে তো জিভ একদম নিচে চলে আসতেছে এবং ঠোঁটের উন্মুক্তি অবস্থা, এটা বলা হয় বিবৃত। আমি জানি তোমরা অনেকেই জায়গাটা ধরতে পারো নাই, আমি জানি এটা। তাহলে কি করতে হবে বলো তো? কি করতে হবে? যখন আমার ক্লাস শেষ হয়ে যাবে এই ভিডিওটা আবার এখানে টেনে নিয়ে এসে ধরবা, আবার দেখবা, আবার বই থেকে মিলাইয়া পড়বা, তারপরে 2বার 3বার 5বার 7বার এটা কভার হবে। আমার কথা কি বুঝছো? উষ্ঠাধর প্রসৃত মানে কি? উষ্ঠাধর মানে এটার নাম উষ্ঠ, নিচেরটার নাম অধর। উষ্ঠাধর মানে 2 ঠোঁট, প্রসৃত মানে চ্যাপ্টা হয়ে থাকবে, মানে 2 ঠোঁট কিছুটা চ্যাপ্টা হবে। ওকে? জিভ যখন উপরে থাকবে এবং জিভ সামনের অবস্থায় থাকবে এবং জিভ পেছনে থাকবে তখন ঠোঁট কেমন থাকবে এগুলো বলছি। জিভ যখন উচ্চতে থাকবে তখন জিভ সামনে থাকলে কি, পিছনে থাকলে কি, সংবৃত, কখন গোল হবে, কখন চ্যাপ্টা হবে, কখন, সেগুলো বলছি। তুমি এখান থেকে মিলাবা, এখান থেকেও মিলাবা, এখান থেকেও মিলাবা। তোমার জিভ উঁচুতে আছে, তোমার জিভ কি সামনে, পিছনে, নাকি মাঝখানে, এবং ঠোঁট কি অবস্থায় আছে সেটার উপর ডিপেন্ড করে এখানে বর্ণগুলোকে আলাদা আলাদা করে সাজায় দেওয়া আছে। ক্লিয়ার? আমি এই জায়গাটা মুছে রেখে ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে পরে তুমি এখান থেকে সহজে এটাকে পড়ে নিতে পারো। এন্ড দেন কার বর্ণ, কার নিয়ে আমরা কথা বলছি কিছুক্ষণ আগেও। কার দেখাই দিছে, আলাদা করার দরকার নাই। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার, এরপরে উচ্চারণ স্থান অনুযায়ী প্রকারভেদ, ওষ্ঠ ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্ত মূলীয় ব্যঞ্জন। আমরা ব্যঞ্জন নিয়ে কথা বলবো, তার আগে 25টা ব্যঞ্জন নিয়ে আগে একটু জানবো। এই 25টা ব্যঞ্জন নিয়েই এটার কাজ হবে। ঐশী বলছে মাখরাজের মতো অনেকখানি, এই আরবি দিয়ে বুঝাই হলো, তাও বুঝো। আসো আমরা 25টা ব্যঞ্জন নিয়ে প্রথমে কথা বলি। ক, খ, গ, ঘ, ঙ, তারপরে চ, ছ, জ, ঝ, ইয়, এরপরে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, তারপরে ত, থ, দ, ধ, দন্তন্য, এরপর হচ্ছে প, ফ, ব, ভ, ম। এই 25টা বর্ণের আলাদা আলাদা নাম আছে, কিন্তু সব নামের একই অর্থ। এগুলাকে প্রথমত বলা হয় বর্গীয় বর্ণ, তারপরে বলা হয় তোমার স্পর্শ বর্ণ, তারপরে বলা হয় স্পৃষ্ট বর্ণ। বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ, স্পৃষ্ট বর্ণ। বর্গীয় বর্ণ বলার 2টা ব্যাখ্যা আছে। আমার মনে হয় প্রথম ব্যাখ্যাটা ভুল। সেটা হলো ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গী এলো দেশে। মারাঠা যারা দস্যু ছিল দক্ষিণ ভারতে, এই বর্গীরা, তাদের ভাষায় নাকি এগুলোর ব্যবহার আছে। হ্যাঁ, ওই যে আয়ামা, ইয়ান্ডাপ্পা, এই জাতীয় কথাবার্তা তারা বলে, তো বলে যে তাদের ভাষায় এগুলোর ব্যবহার আছে, সেখান থেকে এগুলো আমরা নিয়েছি, এই জন্য বর্গীয়। আমার মনে হয় এটা খুব প্রপার একটা ব্যাখ্যা। ব্যাকরণের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বর্গ শব্দের অর্থ দল বা গ্রুপ। এই 25টা বর্ণকে তুমি চাইলে এমনভাবে একটা ক্লাসিফিকেশন করতে পারবা যে প্রথম 5টা এক জায়গায় উচ্চারিত হয় কণ্ঠমূলে, পরের গুলো এক জায়গায় হয় তালুতে, তালব্য, পরের গুলো হয় মূর্ধাতে, পরের গুলো হয় দাঁতে, এবং পরের গুলো হয় ঠোঁটে। এই জন্য এই ক বর্গীয় প্রথমটার নামে বাকি সবগুলোর নাম হয় ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, এরকম।
সো তুমি যখন কণ্ঠের কি বলে উচ্চারণের স্থান যখন তুমি বলবা তখন এগুলাকে বলা হচ্ছে কণ্ঠ মূলীয়। নতুন বইতে 19 যে নতুন ব্যাকরণ 21 সালের ওখানে দেখবা এই ইয় মূর্ধন্য দন্ত ন ম এগুলোকে একসাথে দেখায় নাই, আলাদা করে দেখাইছে। মানে এগুলাকে নাসিক্য বর্ণ আলাদা করে ফেলাইছে। আমি এক জায়গায় নিয়ে আসছি, দেখাই দিব। এরপরে নিচের এরপরের গুলাকে বলা হয় তালব্য, তারপরের গুলাকে বলা হয় মূর্ধা, এরপরের গুলাকে বলা হয় দন্ত, এবং এর পরের গুলাকে বলা হয় ওষ্ঠ। ওষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ঠোঁট। ঠোঁটের সাথে যে বর্ণগুলোর সম্পর্ক, মানে যে বর্ণগুলো উচ্চারণ করার সময় ঠোঁটের দরকার হয়, সেগুলোকে ওষ্ঠ বর্ণ বলে। মনে রাখো দুইটা বানানো একটু ভেজাল আছে। শুধু যদি তুমি দন্ত বলো তখন হবে দাঁত, আর তখন যখন তুমি দন্তের সাথে জফলা দিবা তখন হবে দাঁত সম্পর্কিত। ঠিক তুমি যখন শুধু ওষ্ঠ বলবা জফলা ছাড়া তখন এর অর্থ হবে ঠোঁট, যখন জফলা দিবা তখন অর্থ হবে ঠোঁট সম্পর্কিত। মাথায় রাখবা। এখন এখান থেকে যে প্রশ্ন করলে তুমি আটকাও, নর্মালি তোমাকে খুব সহজে ল্যাং মেরে ফেলানো যায়, যে এই একটা স্লাইডের পড়া দিয়ে পরবর্তীতে 7-8টা স্লাইড সাজানো আছে, আমি তোমাদের দেখাবো। ওই পড়াটা হচ্ছে মূলত এইটা, মূলত এটা হলো এই ঘোষ এবং অঘোষ, আর হচ্ছে তোমার মহাপ্রাণ, আর হলো তোমার অল্প প্রাণ। এখন এই ঘোষ অঘোষ মানে হচ্ছে যখন বাতাসের চাপ বেশি, বাতাসের চাপ কম, এটা মহাপ্রাণ অল্প প্রাণের সাথে, আর কণ্ঠনালীর কাঁপাকাঁপি ঘোষ অঘোষের সাথে। অর্থাৎ কণ্ঠনালীর কম্পন কম বা বেশি, এরপরে মুখে বাতাসের চাপ কম বা বেশি। এখন দেখো, যদি কণ্ঠনালীতে কম্পন বেশি হয়, তুমি যে কোনো কিছু উচ্চারণ করলে এই জায়গাটা কাঁপবে। এই যে এটা ভোকাল কর্ড আছে এই জায়গায়, স্বরতন্ত্রী। যদি বেশি কাঁপে তখন সেটা হলো ঘোষ, কম কাঁপলে অঘোষ। মাস্টার ক্লাসে আমি এগুলো একদম টিস্যু নিয়ে সামনে দেখাইছি, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ অঘোষ গুলো। আজকে দেখলাম কেউ একজন খ গ্রুপের হচ্ছে এটা নিয়ে একটা পোস্ট দিছে, যে আমি এটা দেখে বুঝতে পারছি, কে জানি একজন লিখলো দেখলাম। এখন তুমি যখন উচ্চারণ করবা, কোনো কিছু বলবা, এই জায়গা কেঁপে উঠবে, কাঁপবেই, কম অথবা বেশি। বেশি কাঁপলে তখন সেটাকে আমরা ঘোষ ধ্বনি বলি, কম কাঁপলে আমরা অঘোষ বলি। আর বাতাসের ব্যাপারটা, যদি বাতাস বেশি আসে যে কোনো কিছু বললে তখন সেটাকে বলে মহাপ্রাণ, আর যদি কম আসে তখন সেটাকে বলা হয় অল্প প্রাণ। মেহমেদ বলছে আমি ভাইয়া, অর্থাৎ তুমি দিয়েছো। ওকে, সো এই হচ্ছে কথা। ভাবছিলাম বাংলা সহজ, কিন্তু একটু কঠিন। না, এই আজকের লেকচারটা একটু ক্যারাবেরা লেকচার, এরপরের লেকচারগুলো তার ক্যারাবেরা নাই, মজা বেশি। এটা কোন রকমে পার করে দাও, ঠিক আছে? এখন আসো, তোমরা ব্রেক চাচ্ছ, একটা ছোট্ট ব্রেকে যাব। ব্রেকের পরে আমরা আবার কথা বলবো, ঠিক আছে? ওকে, তোমরা এর আগে সম্ভব হলে ব্রেকের ফাঁকে কোনোভাবে এই দুইটা কথা মুখস্থ করে ফেলা। ঘোষ অঘোষ, কন্ট্রোলারের কম্পন কম বা বেশি। তো এই ঘোষ মানে হচ্ছে বেশি কাঁপবে, আর অঘোষ মানে হলো কম কাঁপবে। মহাপ্রাণ মানে হলো বাতাস বেশি থাকবে, অল্প প্রাণ মানে হলো বাতাস কম থাকবে। এই কথাগুলো মুখস্থ করে রাখো। দেন ভাইয়া আবার ব্রেকের পরে তোমাদের সাথে কথা বলছি। ব্রেক হচ্ছে 10 মিনিট। আমরা ফিরবো, এখন বাজে হচ্ছে কত, 9টা, 9:10-11 দিকে ফিরবো। না ভাই, 15 মিনিট হচ্ছে না, 10 মিনিট পরে ফিরবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছ? ইয়া, উই আর ওয়েটিং ফর ইউ। বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে কিভাবে অপেক্ষা করতে হয় সেটা তোমরা শিখে গেছো। এভাবেই তোমরা আস্তে আস্তে সবকিছু শিখে যাবা। অপেক্ষা করার সময় কিভাবে ভদ্রভাবে বলতে হয় যেহেতু অলরেডি শিখাইতে পারছি, বাদ বাকি জিনিস ইউনিভার্সিটিতে ভর্তি হলে হলের বড় ভাইয়েরা দাবরানি দিয়ে দিয়ে শিখাই দিবে ওকে, একে একে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। তো চলো আমরা শুরু করি, পরের অংশ নিয়ে আমরা কথা বলি। এই যে এটা আমি আবারও মনে করাই দিই, উ ইয় ন ন ম, এই জায়গাটা নাসিক্য বর্ণ, নাসিক বর্ণ। নতুন ব্যাকরণ যেটা 21 সাল থেকে চলতেছে এখন 9-10-এ, ওখানে এই চারটা, সরি শেষের যে 5টা বর্ণ দেখো,
উপর দিক থেকে নিচ পর্যন্ত এগুলোকে দেখানো হয়নি, শুধু 4টা দেখানো হয়েছে। আমি তোমাদেরকে এক জায়গায় নিয়ে আসছি, দেখাই দিব তাই। ওকে, এখন আসো ব্যাপারটাকে নিয়ে আর একটু খোলাসা করি। আমরা এখান থেকে শিখছিলাম যে যদি আমাদের স্বরতন্ত্রী, এই যে এটা ভোকাল কর্ড, গিটারের তারের মতো তার আছে, ছেলেদের ভোকাল কর্ড একটু মোটা হয় তাই তাদের গলার স্বর মোটা, মেয়েদের ভোকাল কর্ড চিকন হয় এই জন্য এদের গলার স্বর হচ্ছে চিকন। তো এখন আমরা বলছি ভোকাল কর্ড যদি কণ্ঠনালীর কম্পন যদি কম বেশি হয়, বেশি হলে সেটা আমরা ঘোষবর্ণ বলি, কম হলে আমরা অঘোষবর্ণ বলি। আর মুখের বাতাস যেটা, যে কোনো কিছু বললে বাতাসটা বের হয়, যদি বাতাসটার কম্পন মানে কি বলে পরিমাণ বেশি থাকে তখন সেটা হচ্ছে মহাপ্রাণ, আর কম হলে অল্প প্রাণ। এত ঝামেলার দরকার নেই, বিষয়টা সহজ। এখান থেকে এ পর্যন্ত পুরাটাকে বলবা হচ্ছে অঘোষ, আর এরপরের যেটা দেখতেছো এটা পুরাটাকে বলবা হচ্ছে ঘোষ, মামলা ডিসমিস। তার পাশাপাশি আরেকটা কথা মনে রাখবা যে প্রকৃতিতে একটা নিয়ম আছে, প্রথমে সবকিছু কম হয় তারপরে এগুলো বাড়তে থাকে, বেশি হয়। যেদিন জন্ম হয়েছিল তোমার সেদিন বয়স ছিল 1 দিন, এখন তোমার বয়স 17, 18 বা 19 হয়েছে। তাহলে দেখো আমাদের বর্ণগুলো প্রথমে হলো অঘোষ, মানে প্রথমে স্বরতন্ত্রী কম কাঁপবে, ক খ চ ছ ট ট কম কাঁপলো, গ ঘ জ জ ড ড দ দ দেখো আরো বোল্ড, আরো লাউড, খেয়াল করে দেখো আরো বেশি লাউড। আমি আবার পরে দেখাই, ক খ চ ছ ট ঠ, গ ঘ জ জ ড ড, খেয়াল করে দেখো এই পাশে যেটা আছে ঘোষ যেটাকে বলেছে এটা মোর লাউড, বেশি বোল্ড হয়। আচ্ছা, এরপরে আসো অল্প প্রাণ মহাপ্রাণ, এটা তো আরো সহজ। খেয়াল করে দেখো প্রথমটা হচ্ছে অল্প প্রাণ, তারপরটা হচ্ছে মহাপ্রাণ। পড়ো কচটত প, এটা পড়ো খসঠত ফ। দেখো এবার বাতাস কোথায় বেশি, পরেরটাই বেশি না। অর্থাৎ তুমি যখন বলবা ক খ চ ছ ট ঠ, দেখো পরের লাইনে বাতাস বেশি হয়। যদি একসাথে পড়ো আরো ভালো বুঝবা, কচটত প খসঠত ফ, বাতাস বেশি। আবার ধরো এখানেও সেম হিয়ার, এখানে এটা অল্প প্রাণ এবং এটা হলো গিয়া মহাপ্রাণ। অর্থাৎ তুমি দেখো গ ঘ জ ঝ ড ঢ, তাহলে ধরো জামাই ঝড়ের বেগে আসলো, ডাব নিয়ে ঢোল বাজাইলো। বুঝতেছো কথাটা? তাহলে এই যে সারিটা দেখতেছো ওই পুরাটাই হচ্ছে অল্প প্রাণ, এই পুরাটাই হচ্ছে মহাপ্রাণ। আর শেষে যে নিরীহ বর্ণগুলো দেখতেছো না, এই নিরীহ বর্ণগুলো এদের নাম হচ্ছে নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ, কোথাও লেখা আছে সানুনাসিক বর্ণ, একই কথা। কারণ এগুলোর প্রপার উচ্চারণ করার জন্য নাকের দরকার হয়। উ ই ন ন ম, মামা দেখো ম, নাকের দরকার পড়ে। এ পর্যন্ত বুঝছো কিনা বলো? এগুলো থেকে বিগত বছরের কেমন প্রশ্ন এসেছে সামনে গেলেই তো বুঝতে পারবা। অপেক্ষা করো না, জাস্ট অপেক্ষা করো, সামনে গেলে দেখবা লাখ লাখ প্রশ্ন, তখন বুঝে যাবা কত ধানে কত মুড়ি। এই ছিল কথা। এরপরে আসো এখান থেকে আমরা আরো কিছু কাজ করতে পারি। আরো কিছু কাজ যদি করে সেগুলো হচ্ছে কিছু স্বতন্ত্র আলাদা আলাদা পরিচয়ের কিছু বর্ণ আছে, এটাকে লিখে দিই, তারপরে আমি স্লাইডটা তোমাকে ডিটেল বলে দিচ্ছি। এই যে ল আছে এটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। এটা গতবার মনে হয় কোন একটা ইউনিভার্সিটিতে আসছে, পার্শ্বিক ধ্বনি বা বর্ণ বলা হয় এটাকে। যেমন আমরা যখন উচ্চারণ করি ল, দেখো ল, এই দেখো এই যে এই অংশটা সামনের দিকে জিহ্বাটা এসে আটকায় রাখে, বাতাসটা এপাশ দিয়ে আর এপাশ দিয়ে বের হয়, ল। বুঝছো? ল। বাইকের ব্যাক সিটে বসছো কখনো? ব্যাক সিটে বসলে বুকে কখনোই বাতাস লাগে না, দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়। অনেকটা লটা এরকম পার্শ্বিক, দুপাশে বাতাস বের হয়, ল। বুঝছো? এই জন্য তারা পার্শ্বিক ধ্বনি বলে। আচ্ছা, এই যে হ আছে, ওকে ধ্বনি লিখছে কিন্তু ওর আরেকটা পরিচয় আছে, মনে রাখবা, ভালো পরিচয়, সেটা হচ্ছে কণ্ঠধ্বনি। কেন? তুমি যখন বলবা হ, খেয়াল করে দেখো তো উচ্চারণটা বেসিক্যালি এইখানে হয়, বলো হ, দেখো এখান থেকে হচ্ছে হ, এই জন্য তাকে বলা হয় কণ্ঠধ্বনি। কথা কি বুঝতে পারছো? এরপরে হচ্ছে 3টা স আছে, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স। তো সতে শীষ, সহজ কথা, সতে হলো শীষ, শীষ লিখলে কি লাগে? 2টা স লাগে, শীষ। তো 3টা সই হচ্ছে তোমার শীষ ধ্বনি, এগুলোর নামই আবার উৎসধ্বনি। তবে উৎসধ্বনি হিসেবে কম আসে, শীষ ধ্বনি হিসেবে আসে, তুমি মনে রাখো উৎস বা শীষ, ব্যাস মামলা শেষ। তাহলে আমরা শিখলাম পার্শ্বিক ধ্বনি, কণ্ঠধ্বনি, শীষ ধ্বনি। তারপরে আমরা শিখবো এই যে অনুস্বার, এই যে বিসর্গ, এই যে চন্দ্রবিন্দু, এরা আসলে কারা? এরা হচ্ছে পরাশ্রয়ী।
এরা নিজেরা স্বাধীনভাবে বসে না, কোন শব্দের আগে না, ঠিক আছে? স্বাধীনভাবে এরা বসে না, এরা কারো ঘাড়ে, কারো পিঠে, বুঝতে পারছো? কারো ধরো মাথায় চড়ে থাকে। এরা পরাশ্রয়ী, সহজ কথা পরগাছা। তুমি দেখছো এগুলো নিজেরা স্বাধীনভাবে কখনো কোথাও বসছে? বসে না তো। চাঁদ মামা কপালের উপর উঠে আসে বসে। দুঃখ বসে হচ্ছে মনের ভিতরে, বুঝো নাই? আর রং চং মাখায়, বাকিটা কি ভাঙে বলতে হবে? বেশি রং মাখাইলে জীবনে কি থাকবে? দুঃখ থাকবে। তারপরে কি হবে? আয় আয় চাঁদ মামা হবে। বাকিটা বুঝে নিবা। তাহলে এই হলো লতে পার্শ্বিক, হতে কণ্ঠধ্বনি, এরপরে শীষ ধ্বনি, এরপরে তোমার পরাশ্রয় ধ্বনি। এরপরে মনে রাখো এই যে খণ্ডত, যেটা এটা নিয়ে একটা ঝামেলা আছে। এটা এই যে ত বর্ণ যেটা বলা হয়েছে, এটা তর সংক্ষিপ্ত বলা হয়েছে। আবার খণ্ডতকে স্বতন্ত্র বর্ণ ধরা হয়। স্বতন্ত্র বর্ণ কখন ধরা হয়? যখন 50টা কাউন্ট করা হয়। তো তর যদি সংক্ষিপ্ত রূপ হবে তাহলে আবার স্বতন্ত্র কেন? বুঝতে পারছো? একটা দ্বিচারিতা বলবো আর কি। নইলে তো স্বতন্ত্র না ধরলে তো 50টা ধরা হইতো না, কোনোভাবে সেটা সম্ভব না। এলো খণ্ডত। এখন প্রশ্ন যে খণ্ডত আমরা কখন দিব, কখন দিব না। আসো হসন্তের মামলাটা একটু বুঝাই। মনে রাখো এই হসন্ত যদি আসে, তার সাথে মারামারির সম্পর্ক হচ্ছে অ এর। তোমরা এই প্রশ্ন আমাকে হয়তো করবা, আজ না হয় কালটা করবাই করো। এই প্রশ্ন খুবই প্রাসঙ্গিক। হসন্তের সাথে অটার মারামারি সম্পর্ক, এর মানে হসন্ত আসলে ও আসবে না, ও আসলে হসন্ত আসবে না। কিরকম? আসো দেখাচ্ছি। গরমের দিনে ঠান্ডা শরবত খাইলে তখন তুমি বলো হচ্ছে আহ কি মজা, এরকম করে বলো না? এই যে তুমি বলছো আহ, যদি এখানে হসন্ত না থাকতো তোমার উচ্চারণ করতে হইতো আহ কি মজা। তো আহ কি মজা, এটা কি কথা হইল নি? আহ হওয়ার পরে ও আসতেছে না। আচ্ছা, আমরা যারা মুসলমান আমরা ভালো মতো জানি এই যে উচ্চারণটা আল্লাহ, নিচে হসন্ত দিচ্ছি আল্লাহ, যদি হসন্ত না থাকে হবে আল্লাহ। আল্লাহ কথাটা বল কেন? দেখো এই যে হ ধ্বনিটা, নর্মালি হ ধ্বনির সাথে একটা অধ্বনি নীলিন ভাবে আছে। তো যখনই তুমি হর নিচে হসন্তকে প্লেস করেছো, তখন ও এখান থেকে অটো কাটা পড়ছে। এর মানে হসন্ত দিলে ও আসে না, হসন্ত না দিলে অটা আসে। তো আমরা নর্মালি যেখানে ত দেই সেখানে আলোকিত, সজ্জিত, বুঝতে পারছো, বর্ণিত, তারপরে সাধারণত ও আসে। কিন্তু যদি আমরা এমন চাই যে আমরা ও আনবো না, সেক্ষেত্রে আমরা খণ্ডত দিয়ে দিতে পারি। যদি এখন উচিত বানানে আমরা দেখতেছি যে এই যে দেখো, যখন আমি এটাকে যখন বলি আলোকিত, দেখো শেষে একটা অ আসতেছে। যখন আমি বলি হচ্ছে খণ্ডিত, দেখো শেষে আরেকটা অ আসতেছে। উপরে আমার কথাটি বর্ণিত হয়েছে, দেখো শেষে একটা অ আসতেছে। কিন্তু যখন আমি উচিত কথাটাকে খণ্ডতে দিয়ে লিখবো, এখানে ওর আর কোনো ফাংশন নাই, ওর কোনো শক্তি নাই। কিন্তু যদিও আমি বললাম আধুনিক একেবারেই মডার্ন টাইমে এই ত উচিত কথাটা ত দিয়েও লেখা হচ্ছে, সেক্ষেত্রে আমরা আমরা অভ্যস্ত হয়ে গেছি যে শেষে আমরা কি আসতেছি না, আমরা ওকে টানতেছি না। কেন? বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান নীতি 2018 সাল, তারা বলছে হস চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। অর্থাৎ হস চিহ্ন নাই, থাকবে না, তারপর হসের মতো করে উচ্চারণ করা লাগবে। অর্থাৎ এখানে হস নাই, তারপর আমি এর উচিতই পড়ব। হস চিহ্ন ছাড়াই হস চিহ্নের কাজ বহাল থাকবে। বুঝাতে পারলাম? হস চিহ্ন দিই নাই, তারপরে দিলে যেটা পড়তাম, না দিয়েও সেটাই পড়া লাগবে। অর্থাৎ আমাকে অভ্যস্ত হয়ে যেতে হবে কোথায় ও আসবে, কোথায় ও আসবে না। হস এখানে ডাজন্ট ম্যাটার। দ্যাট মিনস আমি উচিত কথার নিচে হসন্ত না দিয়েও আমি এটাকে উচিতই পড়বো। আমি ওটার মতো বর্ণিত, উচিত এটা পড়বো না। এর জন্য বলা হয়েছে 18 সালের লাস্ট যে নীতিটা আছে ওখানে বলা হয়েছে হস চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। বুঝছো কিনা? ক্লিয়ার? হর উত্তরে হবে কণ্ঠধ্বনি। বুঝতে পারছো সবাই? ক্লাসের সময় তুমি কেন নোট করবা? ক্লাসের সময় যদি মনে করো যে খুব গুরুত্বপূর্ণ কথা, সেক্ষেত্রে সেটা লিখে নিতে পারো, লিখে করতে পারো। পরবর্তীতে তুমি ক্লাস নোটটা পাবা। আমি তো ক্লাস নোটে সাধারণত দাগাই খুব কম, ফ্রেশ থাকে, তুমি সেটা থেকে পড়তে পারো, সমস্যা কি? এখন দেখো উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোর প্রকারভেদ মনে পড়ে। আমি এখানে বলছিলাম এই যে মূর্ধা, ওই যে উপরেরা কণ্ঠমূলে হয়, তারপরের গুলো হয় চ চ জ, এগুলো তালব্য, ট ট ড ড এগুলো মূর্ধাতে, ত ত দ দ এগুলো দাঁতে, পফ ব ব এগুলো হচ্ছে ঠোঁটে, ম পর্যন্ত। এখন মূর্ধা এটা আমাদের ভিতরের তালুর একটা অংশের নাম হচ্ছে মূর্ধা। উপরের তালুর একটা উঁচু জায়গা আছে, দেখো পেছনে একটা নরম তালু, সামনে একটা শক্ত তালু। শক্ত তালুর সামান্য পেছনে অর্থাৎ দাঁতের পেছনে একটা উঁচু জায়গা আছে, দেখো
প্রয়োজনে ডান হাতে দেখতে পারো। যেমন তুমি যখন বলবা টাকা, এটা টাকা, ঠেলা, ডাব, ঢোল। টাকা, ঠেলা, ডাব, ঢোল। যেখানে তোমার জিহ্বা বারবার গিয়ে টাচ করতেছে, তোমার তালুর ওই জায়গাটার নাম হচ্ছে মূর্ধা। এখন এই নকে আমরা মূর্ধন্য ন বলি, এটাকে দন্তন্য বলি। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আবার উল্টা, আমরা উপরেটারে বলি মদিনান্ন। তো উপরেটা যদি মদিনান্ন হয়, নিচেরটা মক্কান্ন হওয়ার কথা না? একটা মদিনা একটা মক্কা নাকি? ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ এই রিজিয়নে দেখবা বলে মদিনান্ন মক্কান্ন, তাইলে না এটা বলে মদিনান্ন না, মদিনান্ন না, মূর্ধন্য বা মূর্ধন্য ন, নিচেটা দন্তন্য। মনে থাকবে কথা? ওকে ওকে। তারপরে আসো, এই জায়গা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এখন স্বতন্ত্র ভাবে এই যে মূর্ধন্য ব্যঞ্জন কোনগুলো এখানে দেখাইছি। ড যদি হয় ঢ বিন্দু র হবে, আর যদি তোমার ড হয় ড বিন্দু র হবে। অর্থাৎ এটা যে জিনিস এটা একই জিনিস, এটা যে জিনিস এটা একই জিনিস, শুধু এটা শুধু ড, এটা ড বিন্দু র, এটা শুধু ঢ, এটা ঢ বিন্দু র। এটা মাথায় রাখবা। এবং হিন্দিতে দেখবা যেখানে আমরা হচ্ছে তোমার ড র যেটা, ড বিন্দু র যেটা যেটা ইউজ করে, তোমরা ড শূন্য র বলো, শূন্য বলো না, এটা ইউজ করে হিন্দিতে এরা ড ইউজ করে। আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, বললো না ভাই আবার আপনি জানেন কেমনে, তাই না? আমি জানবো না? আমি এই যুগে বসবাস করি না? এই দেখো পারো কোন, এটা জানে কার নাম আমি জানি না। ভারতে একটা সুন্দরী মেয়ে আছে মনে হয়, দীপিকা পাড়ুকোন নাম, রাইট? সো ইংলিশে যখন লেখা হয়, এখানে যেখানে আমি ডবিন্দু র দিছি ওই জায়গায় কিন্তু তারা, আমি পড়ার সময় পাড়ুকোন আমি র বলতেছি, আমি যখন এটাকে লিখি হচ্ছে বাড়ি আমি র পড়তেছি, বাট ওরা লেখার সময় দেখবো এই জায়গায় ডি ব্যবহার করে। খেয়াল করো, ওরা কিন্তু আর ব্যবহার করে না। এটার অর্থ হলো বেসিকলি এই যে এটার যে অর্থটা আর কি, মানে ডবিন্দু র যেটা, এটা আগে ড হবে পরে র হবে। যাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ওদের উচ্চারণটা খুবই সুন্দর। ওদের লোকাল উচ্চারণ হিসেবে এটা অসাধারণ উচ্চারণ। ওরা যেমন বলে বাড়ি এরকম করে বলে, বাট আমরা রেস্ট অফ দ্য বাংলাদেশ, বাকি পুরা বাংলাদেশে আমরা একটা ক্ষেত উচ্চারণ করি। আমরা সবাই দুইটা বাড়ির মধ্যে কোনো পার্থক্য করি না। এই যে বাড়ি মানে পানি, আর এই বাড়ি মানে হচ্ছে ঘর। আমি বাড়ি গিয়ে বাড়ি খাবো, দুটোই বাড়ি। আশ্চর্য উচ্চারণ, কখনোই না, দুটোই ভুল, করাই যাবে না। এখানে দেখো এই যে র যেটা, এটার মধ্যে কম্পন, এটার মধ্যে তাড়ন। তো কম্পন মানে সামান্য কাব্যে, তাড়ন মানে বেশি কাব্যে। উপরেটা যখন তুমি উচ্চারণ করবা তখন বলতে হবে বাড়ি, এখানে যখন বলবা তখন বলতে হবে বাড়ি। আগে ডতে পড়বে পরে রতে পড়বে, এটা মাথায় রেখো। লোকালি ওদের এই রবীন্দ্রের উচ্চারণটা অসাধারণ স্মার্ট উচ্চারণ। সো এটা এখন লিখে দিচ্ছি, লিখে নিয়ে যাও। এই যে এটা ববিন্দু র যেটা, এটারে বলা হয় তোমার কম্পন জাত ধ্বনি। ওকে, কম্পন জাত ধ্বনি বা বর্ণ। আর এই যে তোমার রবীন্দ্র প্লাস ঢবিন্দুর, এই দুটোকে বলা হয় তাড়নজাত। এখন কম্পন আর তাড়ন একই জিনিস ভাইয়া, বোঝার চেষ্টা করো। কম কাঁপলে কম্পন, বেশি কাঁপলে তাড়ন। ইনফ্যাক্ট এই তাড়ন বানানের ভিতরে ডবিন্দুর আছে। সুতরাং যদি জিজ্ঞেস করে কোনটি কি, তাহলে বলে দিবা তাড়নের মধ্যে তাড়ন আছে। অনেকে বলে যশোর। আচ্ছা, তাহলে এরপরে আসো যেখানে ছিলাম, কয়ে দীপিকাতে ছিলাম। তাহলে দীপিকার বানান যখন লিখে দেখবো ওরা ড দিয়ে লিখে, এই জন্যই লিখে ওরা। এটা মূলত এটা পারকুন না, পারকুন ভুল, ইটস পারকুন। তো পারকুন বললে ডতে এসে একটা র চাপ খায়, এই দুটা মিলে হচ্ছে উচ্চারণটা। আশা করি বুঝাইতে পারছি। তোমাদের যেটা এরিয়া যেখান থেকে বললে তোমরা সহজে বুঝবা, সেখান থেকে বলেছি। কথা বুঝতে পারছো? আমি ভদ্রলোক, এর মানে এই না যে আমি তারা ফলো করি। ওকে, আসো তারপরে আমরা তালব্য ব্যঞ্জন যেগুলো দেখাই দিছিলাম, তার সাথে খালি তালব্য শটাকে যুক্ত করে নিবা। কণ্ঠ ব্যঞ্জন, তার সাথে খালি উমাটা যুক্ত, উমা তো এই পর্যন্ত আছে। তারপরে এই যে কণ্ঠ নালীয় ব্যঞ্জন বা কণ্ঠ, আমরা যে বলছিলাম যে কণ্ঠ ধ্বনি হ। সো এটা যা দেখাইছে এগুলোর সাথে জাস্ট একটু মডিফাই করা। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাক প্রত্যঙ্গের সক্রিয়তা, অর্থাৎ এই যে ক খ গ ঘ উ এগুলো সব কণ্ঠ ব্যঞ্জন। এবং মুখের বাক প্রত্যঙ্গ জীবের পেছনের অংশ। গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে নরম তালু, অর্থাৎ নরম তালু লাগে, জীবের পেছনের অংশ লাগে। সো এগুলোকে নিজে মুখস্থ করতে পারবা না? পারবা না? যখন তুমি ধরো মূর্ধন্য ব্যঞ্জন পড়ো তখন ধ্বনি কিভাবে হয়? ট ট ড ড এভাবে হয়। মুখ্য বাক প্রত্যঙ্গ লাগবেই লাগবে, জীবের ডগা। গৌণ অপ্রধান দন্তমূলের পেছনের উঁচু অংশ। সো ইটস ইয়োর জব ম্যান, কম অন। কতবার জিজ্ঞেস করলাম, আমার প্রশ্নের উত্তর দিলেন না। লিমা, এত অভিমান কেন রে? ওকে, সো এই যে স্পৃষ্ট ব্যঞ্জন,
স্পর্শ, স্পৃষ্ট, বর্গীয় সবগুলোর একই কথা। বর্গীয় মানে হচ্ছে তোমাদের ভাই মনে হয় ব্যাখ্যাটা শেষ করেছিলাম না, না মানে এই প্রথম পাঁচটাকে নিয়ে একটা বর্গ হয় যাদের উচ্চারণ এক জায়গায়, পরের পাঁচটা নিয়ে আরেকটা বর্গ হয় যাদের উচ্চারণ এক জায়গায়, এই জন্য বর্গীয় বলা যায়। আর স্পর্শ বা স্পৃষ্ট কথার একই অর্থ, যদি সেখানে খুব চাপ পড়ে ঠোঁটের, সরি হচ্ছে বাতাসের, জিহ্বার, এই জন্য বলা হয় তোমার স্পর্শ বা স্পৃষ্ট। তো এগুলো যেহেতু বিবরণ দেওয়াই আছে যে নাসিক্য উ ন ন ম, এখন তিনটা দেয়া কেন? তিনটা দেওয়ার কারণ হচ্ছে এই তোমার ইয় আর উ দুটো তো একই রকম, এই দন্তন্য আর মূর্ধন্য দুটো তো একই রকম, আর থাকলো ম, তো এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই জন্য বর্ণ যদি কাউন্ট করো এভাবে করবা, ধ্বনি যদি কাউন্ট করো এভাবে করবা। বোঝানোর কথাটা? এই যে দেখো উ ন ম, ধ্বনি কয়টা? ধ্বনি তিনটা, বর্ণ হলো পাঁচটা। নাসিক্য ধ্বনি তিনটা, বর্ণ পাঁচটা। ওই যে উ ইয় দুটো থেকে একটা ধ্বনি, ন ন দুটো ধ্বনি সেম, বর্ণ দুইটা আলাদা, ম সিঙ্গেল, ও একটা, ধ্বনিও একটা, বর্ণ একটা, ন ন একই ধ্বনি না, এখান থেকে একটা কাউন্ট করেছি, এখান থেকে একটা, এখান থেকে একটা, এ হচ্ছে ব্যাপার। এরপরে উৎস ব্যঞ্জন কিছুক্ষণ আগে তোমাদের দেখাইছিলাম, স স স হ এটা। এরপরে আসো উদাহরণের পাশে লিখে দিয়ে রাখছি। তারপরে আসো এই পাশে পার্শ্বিক ব্যঞ্জন বলেছি, ল, কম্পিত ব্যঞ্জন র, তাড়িত ব্যঞ্জন ড বিন্দু র, ঢ বিন্দু র, সব দেখাই দিয়েছি। এরপরে অনুবর্ণ বলেছিলাম তোমাদের এটা নিয়ে একটু কথা বলবো। ব্যঞ্জন মানে বিকল্প রেবার নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ আছে। ফলা হলো 6টা, এই যে এখানে দেওয়া আছে ফলা 6টা, মনে রাখতে পারো লবণ মজার, এভাবে মনে রাখতে পারো আর কি, চাইলে তোমার খুশি, যেভাবে খুশি মনে রাখো। এরপরে রেফ যেটা উপরে বসে, বর্ণ সংক্ষেপ আমরা যেভাবে বর্ণকে ছোট্ট করে লিখি আর কি, মূর্ধন্য স লিখলে এরকম গোল করে একটা টান দিই মাঝখান দিয়া, দন্ত স লিখলে উপর করে দেই, মটা এরকম অনেক সময় লিখি, দম্ভ লিখলে মটা ছোট্ট করে ফেলি, এই হচ্ছে বর্ণ সংক্ষেপ। ওকে, এই যে আরেকটা ভেজাল, এছাড়া খণ্ডত বর্ণের তো আর একটা বর্ণ সংক্ষেপ, যা বাংলা বর্ণমালা স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। এটা কি ধরনের কথা হইলো? বর্ণ সংক্ষেপ আবার স্বতন্ত্র, এসব কথাবার্তার কোনো মানে হয় না। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? ওকে, কারণ আমরা তো দর জন্য এটাকে আলাদা করে কাউন্ট করি না, করি? ওটাই দ, এটাই বর্ণ সংখ্যা, এটা তো আলাদা কাউন্ট করি না আমি, এটা কাউন্ট করে তো আমি দুইটা ধরি না। তো ওটাও তো এটাও তো, এটা আমি বর্ণ সংখ্যা বলতেছি, আবার বলতেছি এটা স্বতন্ত্র হিসেবে স্বীকৃত। সেলুকাস। তারপরে আসো যুক্ত বর্ণ, আগে দেখাই দিয়েছিলাম স্বচ্ছ অস্বচ্ছ এবং ব্যঞ্জন বর্ণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য, এগুলো ভাই তোমাদের সবগুলো দেখাইছি। পরাশ্রয়ী, নাসিকগুলো দেশে নাসিক ধ্বনি 3টা দেখাইছি। অন্তস্থ কোনগুলোকে বলা হয়? স্পর্শধ্বনি, উৎসধ্বনির মাঝখানে যে বর্ণগুলো আছে সেগুলোকে অন্তস্থ বলে, অর্থাৎ স্পর্শবর্ণ প প ব ব ম, এরপরে উৎসধ্বনি যেখান থেকে তোমার তালব্য স দন্ত স শুরু হয়েছে, এই মাঝখানে যেগুলো আছে, অর্থাৎ স্পর্শধ্বনির পরে উৎসধ্বনির আগে বাংলা ব্যঞ্জন বর্ণে একটু পিছনে যাওয়া লাগবে। হুদা এখান থেকে দেখাইলে বুঝবা না, আরো ভেজাল লাগায় পুরে থাকবা। আসো দেখাই দিচ্ছি, এই যে দেখো এখানে স্পর্শবর্ণগুলো শেষ হয়েছে কোথায়? প ফ ব ব ম। এখন উৎসবর্ণগুলো শুরু হয়েছে কোথায়? স স স। তাহলে মাঝখানে থাকলো হলো এরা, এরা নামই হচ্ছে অন্তস্থ। এখন বুঝছো কথাটা? যেখানে স্পর্শবর্ণগুলো শেষ এবং যেখানে আসা পরে উৎসবর্ণগুলো শুরু, মাঝখানে গুলোকে অন্তস্থ বলে। অন্তস্থ মানে কিন্তু এই দুইটার মাঝখানে চিপায়, এই জন্য নাম হচ্ছে অন্তস্থ। মনে থাকবে? আগে অন্তস্থ ব ছিল একটা, এখানে এখন তুলে দিছে, এখন আমাদের ব একটা, বর্গীয় ব। বর্গীয় ব মানে হচ্ছে এই বর্গীয় 25টা বর্ণের ভিতরে একটা ব, এই জন্য তার নাম বর্গীয় ব। আর একটা অন্তস্থ ব ছিল, এখন এটা সেটা কাউন্ট করা হয় না, এক ব দিয়ে 2 কাজ চালানো হয়। আমি কি তোমাদের এই জায়গাগুলো বোঝাতে পারছি? অনেক নতুন জিনিস, অদ্ভুত, বিদঘুটে, ইন্টারেস্টিং সবকিছু মিলেমিশে শিখছো। ইয়েস অর নো? অভিজ্ঞতা বলো, কি কি শিখলা, কেমন জিনিস শিখলা? আমরা কঠিন জায়গা, অস্বাভাবিক জায়গাগুলো সবগুলোকে শেষ করে ফেলছি। ব তাহলে অন্তস্থ না, না আমরা যে বটাকে ইউজ করি সেটা বর্গীয় ব, অন্তস্থ ব আমরা বলি না এখন। ওকে, জটিল লাগলো? সেলুকাস কেন বললেন? সেলুকাস মানে অদ্ভুত, অতি অদ্ভুত হইলে তখন আমরা বলি সেলুকাস। তুমি আলেকজান্ডারের নাম শুনেছো? আলেকজান্ডার 327 থেকে 329, 329 327 খ্রিস্টপূর্বে ভারতে এসেছিলেন। তো তার সাথে সেলিউকাস নামে একটা লোক ছিলেন, তার সেনাপতি।
তো যখন আলেকজান্ডার আসছিলেন, ঢুকছিলেন ইন্ডিয়াতে, উনি আসতেছেন খাইবার পাখতুনখাওয়া দিয়ে। পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে একটা খুব জটিল কঠিন রাস্তা আছে, নাম খাইবার পাখতুনখাওয়া। তো খাইবার পাখতুনখাওয়া দিয়ে আলেকজান্ডার আসতেছে, এই খবর ইন্ডিয়াতে রাষ্ট্র হয়ে গেছে, সবাই জেনে গেছে যে আলেকজান্ডার আসে। তো আলেকজান্ডার যেহেতু অনেক বড় ধরনের একজন বিজেতা, অনেক বড় হিরো বা বীর, এখন সে আসলে তার সাথে ফাইট করে পারা যাবে না, এটা ইন্ডিয়ান রাজারা মেনেই নিয়েছে, আমরা পারবো না। মেনে নিয়ে তারা করছে কি, এক রাজা আরেক রাজার নামে বিষোদ্গার করে আলেকজান্ডারকে চিঠি পাঠানো শুরু করছে। ধরো আমি বলতেছি যে উনি খুব খারাপ, ওনারা এসা মাইরা ছেবড়ে করে দেন। উনি আবার চিঠি দিয়ে বলতেছে কাউসার খুব খারাপ, তারা এসা সাইজ করেন। অর্থাৎ এখানে যারা আছে তারা একে অপরের দুর্নাম রটায়া বলতেছে, ওস্তাদ আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি ওরে মারেন, আমি আপনার হেল্প করব। এবং আলেকজান্ডারকে দামি দামি উপহার, মণি রত্ন, সুন্দরী মেয়ে, মানে আলেকজান্ডারকে খুশি করা যায় যা কিছু দিয়ে ব্যাপক চেষ্টা করা শুরু করছে। এতটা নোংরা একটা কম্পিটিশন শুরু হয়েছিল ইন্ডিয়ান রাজাদের মধ্যে। তখন আলেকজান্ডার অবাক হইলেন যে আমি যাচ্ছি ইন্ডিয়াতে হামলা করব, আমি আসছি কোথায় ইউরোপ থেকে, কোথায় মেসিডোনিয়া, গ্রিস, আমি আসছি এখানে হামলা করব, ওরা কোথায় সবাই আমারে মিলা ঠেকাবে, আমি বিদেশি মানুষ এখানে বহিরাগত ঢুকতেছি না ঠেকায়া, ওরা বলতেছে ও বলে ওরে মারে, নো বলে ওরে মানে, আজব, আসলাম কই। অবাক হয়ে উনি বলছিলেন, সেলুকাস দেখছোস ওরা কতটা আজব। তো উনি এত বেশি অবাক হয়েছিলেন, ইতিহাস থেকে এটা এখন আমাদের ভাষায় ঢুকে পড়ছে। আমরা খুব অবাক হলে নিজে সেলুকাস বলি। হোন্ডা মোটরসাইকেল এত বেশি পপুলার হয়েছে, সব মোটরসাইকেলের নাম হয়ে গেছে হোন্ডা। এবার কি বুঝছো, একসময় লাক্স সাবান মানুষ এত বেশি ইউজ করতো, গায়ে মাখা সাবান মানেই হচ্ছে লাক্স সাবান। এই জন্য আজব হয়ে তিনি বলছিলেন সেলেউকাস, আর এখন আমরা খুব আজব হয়ে গেলে বলি সেলেউকাস, কি অদ্ভুত। এবার বুঝছো, এর জন্য বলেছিলাম। তো লাস্টে উনি আসলেন, তো স্বতন্ত্র বর্ণ হবে, হ্যাঁ। লাস্টে উনি আসলেন, আসা যুদ্ধ করলেন, অনেকে পরাজিত করলেন। শুধু পুরু নামের এক রাজা, সে পরাজয় মানলো না, সে যুদ্ধ করলো, ধরা পড়লো, হাত পা বেঁধে তাকে আলেকজান্ডারের কাছে নিয়ে যাওয়া হলো। তারপরে জিজ্ঞেস করা হলো তুমি আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করো। পুরো বললো রাজার মতো, কারণ আমিও রাজা তুমিও রাজা, পরাজিত হয়েছে তো কি হয়েছে, রাজা রাজার সাথে যেমন বিহেভ করে তুমি তেমন বিহেভ করবে আমার সাথে। আলেকজান্ডার সাহস দেখে মুগ্ধ হয়েছে, নিজে সাহসী মানুষ তো, তো সাহসী পুরুকে তার ভালো লেগে গেছে, বলছে ঠিক আছে ওকে ছাইড়া দাও, ও রাজ্যকে ফিরাই দাও। আশপাশের রাজ্য সহ ওকে দিয়ে আলেকজান্ডার চলে গেছিলেন, এবং গ্রিকরা বেশ কিছুদিন এখানে ছিলেন। তোমরা জানো পরবর্তীতে একজন সম্রাট ভারতের, তোমাদের নাম বলা লাগবে, তোমরা এটা পড়েছো, বাবলার ক্লাসে এটা আলোচনা হয়েছে আমি জানি, উনি গ্রিকদেরকে এখান থেকে বিতাড়িত করেছিলেন। তিনি কে? এনিবডি এলস? মৌর্যগুপ্ত? মৌর্যগুপ্ত কে? এটা কি নাম? মৌর্যগুপ্ত? হ্যাঁ, হ্যাঁ, চন্দ্রগুপ্ত। এ কি রে, এ কি অবস্থা? মৌর্যগুপ্ত, ওকে। একজন বলছে অশোক, কোথায় অশোক আর কোথায় চন্দ্রগুপ্ত, বুঝো টাইমের পার্থক্য বুঝতে পারো? একজন বলছে রাজা রামমোহন রায়, হ্যাঁ। শায়েস্তা খান, গুড। একবার পুরা লাইনে আছো তোমরা, ওকে। তারপরে আসো বাংলা ভাষা, একটু পড়াশোনা করা লাগবে, ঠিক আছে ভাই? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে একটু পড়াশোনা করা লাগবে। বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আমরা পড়েছি? অর্ধমাত্রা হচ্ছে তোমার 8টা, স্বরবর্ণে আছে হচ্ছে 1টা, ব্যঞ্জন বর্ণে 7টা, 8টা। দেখো কাজে লাগে না লাগে না, 36 বিসিএস এর প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটি 23-24, 22-23 সেশন, মানে ব্যাক টু ব্যাক 2বার আসছে একই ইউনিটে, কিছু করার নাই। রঞ্জক শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? রঞ্জক, প্রথমে ইয় তারপরে জ, রঞ্জক। কোন ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে? এখন আমি লিখে দেখাবো, ক, খ, গ, ঘ, ও, এটা হচ্ছে ঘোষ। তাহলে বর্গের তৃতীয় চতুর্থ ধ্বনি, আগের দুইটা অঘোষ, তাহলে বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনি। আর মহাপ্রাণ হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি, মহাপ্রাণ। এরপরে জিহ্বা ও তালুর স্পর্শের পরেই উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজনিত ধ্বনি বের হয়ে উচ্চারিত হয়। জিহ্বা এবং তালু, চ চ জ জ, চ চ জ জ, জিহ্বা এবং তালু, তালব্য। এরপরে রবীন্দ্র একটি কিরকম ধ্বনি? তাড়ুণজাত।
ত্বরণের মধ্যে ডবিন্দুরও আছে। বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি? প্রথম রস্যই, আমরা দেখাছিলাম ছকে। নিচের কোন দুটি বর্ণের উচ্চারণ একই? উচ্চারণে খণ্ড ত এবং ত, উচিত উচিত। অনুসার এবং বিসর্গকে বলে পরাশ্রয়ী বর্ণ। কাজে লাগতেছে কিনা দেখো, এটা কি খুব কঠিন? তোমরা তো কমায় চলে গেছিলা ক্লাসে, সহজ না? সব কাজে লাগতেছে। বাংলা কার বর্ণের সংখ্যা 10টা, অবাদ দিলে বাকি সবার কার হয়? কোন দুটি অর্ধ সংবৃত স্বরধ্বনি পুরোপুরি সংবৃত না? মানে এ এবং ও, আর এগুলো তো পুরোপুরি সংবৃত, উ উ ই উ দুটো একদম সংবৃত। ওকে। কোনটি কম্পন জাত? র। আর এটা তাড়ন জাত, এটা পার্শ্বিক। আর বজ্রের এটা হচ্ছে ওষ্ঠ, প ফ ব ব ম, ঠোঁটে ঠোঁট লাগলে যেটা উচ্চারণ হয় সেটা। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? স্বরধ্বনি থেকে সবচেয়ে বেশি বার আসা প্রশ্ন এটা। আমরা তো বিশ্ববিদ্যালয়ের বিসিএস দেখাই, অন্য চাকরির পরীক্ষার যদি প্রশ্ন দেখাইতাম বোর্ডে জায়গা নিত না। বাংলাদেশের মন্ত্রণালয় সহ আরো প্রচুর জব আছে না, ব্যাংক ট্যাঙ্ক, এগুলোতে কতবার আসে দেখালে এই বোর্ড শেষ হয়ে যেত। এটা এত বেশি আসছে। মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে বলা হয় যৌগিক স্বর। এটার আরেকটা নাম আছে, মনে রাখো, দ্বিস্বর। প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে, খুবই সহজ। মৌলিক স্বরধ্বনি কোনটি? মৌলিক স্বরধ্বনি কোনটি? এখানে ই ই ও ও, এটা। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে সংযুক্ত মফলা দ্বিত্ব উচ্চারিত হয়। যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফলা যুক্ত হয় তখন ওই বর্ণটাকে ডাবল করে উচ্চারণ করা লাগে। এরপরে হচ্ছে তোমার মধ্য অন্ত জফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে। মাঝখানে থাকলে অথবা শেষে থাকলে জফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে ফেলে। যেমন ধরো আমি বললাম হচ্ছে অন্যায়, যে ব্যঞ্জনের সাথে ছিল তাকে দ্বিত্ব করে ফেলেছে, ডাবল করে ফেলেছে। ওকে। আবার সব সময় এটা যেমন করবে এমন না, শুরুর দিকে থাকলে, শুরুর ব্যঞ্জনের সাথে থাকলে এমনটা করে না, ঠিক আছে। এরপরে যেমন হচ্ছে তোমার বাংলা বর্ণমালাভুক্ত ওই এবং ঔ হচ্ছে যৌগিক বর্ণ নিঃসন্দেহে। এরপরে হর নিচে ন আছে, এটা হচ্ছে ডেফিনেটলি মূর্ধন্য, নিচে থাকলে মূর্ধন্য হয়, পাশে থাকলে দন্তন্য হয়। এরপরে হচ্ছে তোমার বাংলা ভাষার স্বরবর্ণ এবং স্বরধ্বনির অনুপাত। স্বরবর্ণ স্বরধ্বনি মানে মৌলিক স্বরধ্বনি আর স্বরবর্ণ। স্বরবর্ণ 11, স্বরধ্বনি 7, মৌলিক স্বরধ্বনি 11-7। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি এর কোশ্চেন, স্মার্ট কোশ্চেন দেখো, এটা আসলে তোমার 18-19-এ ঢাবিতে। মানুষের উচ্চারিত ধ্বনি সমষ্টিকে বলা হয়, ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। আমরা অর্থবোধ যতগুলো ধ্বনি ইউজ করি, আমাদের মুখ দিয়ে উচ্চারণ করি, এগুলোকে ভাষা বলা হয় হচ্ছে। তারপরে আসো ফাতেমা, হোয়াট ডু ইউ ডু? ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ, ধ্বনিতত্ত্ব, বর্গ কোনোটাই নয়, বর্ণ। আমি বললাম অ, এটাকে লিখে দিলাম, এটা হলো বর্ণ। আমি বললাম ম, লিখে দিলাম, এটা বর্ণ। আমি বললাম ট, এটা লিখে দিলাম, এটা হয়ে গেল বর্ণ। এগুলো দেখো খুবই বেসিক না? একদম ছোটবেলার পড়া, কিন্তু এখন কাজে লাগতেছে। দেখো কিছু জায়গার পড়া আসবে তোমার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, এবং তুমি পারবা। বুঝো নাই? মানে ধরো লাস্ট 2 ইয়ার্সে কোনো টিচার তোমাকে ক্লাসে এটা শিখাই নাই, ধরো এমনকি আমিও শিখাই নাই, কিন্তু এটা পরীক্ষায় আসছে এবং তুমি এটা পারবা। এমন কিছু প্রশ্ন থাকে 15টা এমসিকিউর মধ্যে। আবার ধরো একটা এমসিকিউ তুমি এমন দেখবা যে তুমি জীবনে প্রথমবার দেখছো হলে যাওয়ার পরে, এমন হতে পারে। সুতরাং তুমি কখনো এই অ্যাম্বিশন রাখবা না যে আমার সবগুলো পারতে হবে। সবগুলো পারার দরকার নাই। তো তুমি যদি প্রথম পত্রের 4টা আসে, ধরো 4টা যদি পারো, তাহলে 15 থেকে 4 গেলে থাকে কত? 11। বাকি 11 থেকে যদি তুমি 4টা পারো তাহলে কত হয়েছে? 8। এমসিকিউতে 8 সুন্দর একটা নম্বর। আর বাকি রিটেনে যদি তুমি 20 থেকে 10ও পাও, তাহলে 8 আর 10 কত হইলো? 18। 35-এ 18 খারাপ নম্বর না। বিশ্বাস করো, তুমি যদি এই নম্বরটা জিকে এবং ইংলিশে আনুপাতিক হারে কন্টিনিউ করো, তোমার সিরিয়াল চলে আসবে 1000-এর ভিতরে। বিশ্বাস হচ্ছে না? তুমি করে দেখো। আর যদি এরপরে তুমি আরো যত উঠতে পারো, যত বাড়তে পারো, মাশাল্লাহ মাশাল্লাহ, তত সামনের দিকে আসবে। তুমি চেষ্টা করবে সামনের দিকে আসার। কিন্তু তুমি যদি এই স্ট্যান্ডার্ডটাও মেনটেন করতে পারো, সেটাও খারাপ কিছু না। এখানে যদি 18 পাও, ওখানে যদি 18 পাও, কত হলো? 36 হইলো। ওখানে জিকেতে যদি তুমি ধরো 30-এ আবার 18 পাও, তাহলে 3 15 45 আর 3 3 9, তাহলে 55 নম্বর হয়ে গেছে। এটা কিন্তু সুন্দর একটা নম্বর, ভালো নম্বর, এটা এটা খারাপ না। এবং তোমার জিপিএ যদি সেখান থেকে তোমাকে সাপোর্ট দেয়, চমৎকার সিরিয়াল হয়ে যাবে। কিন্তু আমরা ভুলটা করি কই জানো? আমরা হলে বসে মনে করি যে আমি সব পারি, আমার সব জায়গায় দাঁড়াই তৈব। এই যে লোভ সংবরণ করতে পারি না,
পড়ি আর মানে পারি অনেক চিন্তা করে ভুল জায়গায় গোল্লাটা দিই না। লোভ সংবরণ করো। আমরা তোমাদের অনেক পরীক্ষা নিচ্ছি এই কারণে তুমি যেন বুঝতে পারো যে আন্দাজি এগুলো করা যায় না, এবং যেটা হয় তুমি আন্দাজে যে জায়গায় উত্তর দিবা টিচার সেটা জানেন এবং অপশনে সেটা থাকে, আর তুমি ওই জায়গায় গোল্লা দিয়ে আসো। এই জন্য আন্দাজে দাগাবা না, তুমি কনফার্ম দেন তুমি দাগাবা। বুঝাতে পারছি ভাইয়া? এরপরে আসো, উ কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক তালব্য মিলিত কোনটি নয়। এখানে তো সঠিক উত্তর কোনটি নয়, বাকিগুলো মিলতেছে না কোনোভাবেই না। ফলাযুক্ত শব্দ নিচের কোনটি? পলল। এটাতে ফলা আছে, বাকিগুলোতে ফলা নেই। এটাতে রেফ, পযুক্ত ব্যঞ্জন, এটা কত সমস্যা। ফলা আছে হচ্ছে তোমার বফলা লর সাথে যুক্ত অবস্থায়। এক প্রাসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর, যতটুকু তুমি উইদাউট গ্যাপ উচ্চারণ করতে পারো, আই মিন সিলেবল। আ কোন ধরনের স্বরধ্বনি? রস্ব বিবৃত স্বরধ্বনি। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়? 52টি, 45টি, 54টি, 38টি। অর্থাৎ কয়টি বর্ণ পূর্ণ ব্যবহার করা হয়, মানে সংক্ষিপ্ত রূপ ছাড়া ইউজ করা হয়? 45টা। তুমি চাইলে ইউজ করতে পারো 50-এর মধ্যে। বাংলা ভাষায় মোট যৌগিক স্বরবর্ণ রয়েছে 2টি, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। এরপরে লিখিত প্রস্তুতি। লিখিত প্রস্তুতি অংশে যেহেতু গ্রামাটিক্যাল জায়গা, ভাইয়া তোমাদের যেগুলো পড়াইছি ব্যাকরণ সম্পর্কিত বিষয়াবলীর সংজ্ঞার্থ দৃষ্টান্ত, তো ব্যাকরণ সম্পর্কিত বিষয়াবলীর মধ্যে ব্যাকরণের সব বিষয়ই পড়ে। তো ভাইয়া এখানে যেগুলো তোমাদের পড়াইছে সেখান থেকে যে জিনিসগুলোকে একটু বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, যেখান থেকে ঘুরাই পেঁচে প্রশ্ন করা যায়, পুরা গ্রামার থেকেই করা যায়, মনে রাখবা। আমি কিছু জিনিস এখানে একটু সিলেক্টিভ ওয়েতে আবার নতুন করে দিয়ে দিছি, এখান থেকে রাখছি, এখান থেকে অক্ষরটা নিছি, এখান থেকে আবার যৌগিক স্বরধ্বনিগুলো নিছি, আর এখান থেকে নিছি হচ্ছে অনুবর্ণটা। এগুলোকে নিজের মতো করে আলাদা করে তুমি পড়তে পারবা। বুঝেছো? তাহলে আমরা কি শেষ করতে পারি? বইতে যে এক কথায় প্রকাশটা আছে সেটা কি হবে? মানে পড়লে ভালো হবে কিনা? হ্যাঁ, ভালো হবে। বইতে যে এক কথায় প্রকাশটা আছে সেটা যদি পড়ো তাহলে চলবে, আশা করা যায়, কোনো সমস্যা নাই। ইতিহাসবিদ কি? ইতিহাসবিদ কথাটা এখন আর দ দিয়ে লেখা হয় না এমন কি। ইতিহাসবিদও অভিজ্ঞ, প্রায়োগিক অর্থে সেটাই বোঝায়, কিন্তু কেতাবি অর্থে দেখবা ইতিহাসবেত্তা কথাটাই লেখা আছে। তারপরে হচ্ছে আমার লেখা বই নাই, তোমরা যে বই পড়ো এটা আমরা সবাই মিলে বানাইছি। ওই বইতে আমরা যারা বাংলায় কাজ করি, উদ্ভাসের যে টিম আছে, আমরা সবাই ওই বইতে কাজ করেছি, সুতরাং ওটাতেই আমি আছি। রিটেন এই ধরা খেয়ে যাব শিওর, একজন বলছো রিটেনে ধরা খেয়ে যাবা শিওর। তুমি কেমনে বুঝলা তুমি রিটেনে ধরা খেয়ে যাবা? আগেই যদি ভয় পাও, পাখির ডাকার ধ্বনি আলাদা, বই যখন পড়তে যাবে তখন ধরে নেবে এটা আলাদা। ঠিক আছে, এই ছিল কথা। ভালো থাকো। বলছে এক কথা মাস্টার ক্লাস আছে কিনা দেখে নিও। আল্লাহ হাফেজ।